এখান থেকে আই হোপ বোঝাতে পারছি। আরেকবার বুঝে লাস্টবার, এরপর আমরা নেক্সট স্টেপে চলে যাব। আমার কাস্টমার আমার কাছে এসেছে, আমাকে বলেছে যে ভাই আমি 15 জানুয়ারি যাব, ঢাকা থেকে জিএফকে যাব। আমি দেখেছি সিস্টেম থেকে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে লোয়েস্ট আসছে। আমি এবং সে রিটার্ন কাস্টমার, আমি আরটি দিয়ে দিয়েছি। আরটি দিয়ে আমি দেখতে চাচ্ছি যে কোনটা কোনটা 1 ইয়ার ভ্যালিডিটি। ঠিক আছে, আমি ফেয়ার শপিং কিন্তু করবো না, প্রথমে খেয়াল রাখবেন। ফেয়ার শপিংটা কেন করবো না, কারণ ওখানে তো আমার, আমি 1 বছরের দূরে তো সিট নিতে পারবো না আমি। তো আমার কিন্তু ফেয়ার ডিসপ্লে থেকে আগে চেক করতে হবে কোন ক্লাস আমাকে নিতে হবে, তারপর সেই ক্লাসটা আমাকে বুক করতে হবে। তো আমি এই জন্য কমান্ডটা দিয়ে দিয়েছি, ফেয়ার ডিসপ্লে অফ 15 জানুয়ারি, ঢাকা থেকে নিউ ইয়র্ক, টার্কিশ এয়ারলাইন্স, রিটার্নের জন্য আমাকে ফেয়ার দেখাও। এই কমান্ড গুলো আমাদের ম্যানুয়ালের একদম প্রথমের দিকে এটাই আছে। আচ্ছা, এখানে আসলে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে 12 মান্থ সবই। তো অ্যাজ লং এজ আমার একটা ইউনাইটেড ক্লাস না হচ্ছে, ইউনাইটেড ক্লাস না হলে আমি সবই নিতে পারি। এই ক্ষেত্রে সবার যদি খেয়াল থেকে থাকে যে আমার ফেয়ার শপিং একটা সার্চ করেছিলাম আমি, সেখানে কিন্তু আমাকে সেই ক্লাসগুলো দেখিয়ে দিয়েছে, এই মার্কাস আর ট্যাঙ্গো ক্লাস, ইফ আই এম কারেক্ট। আচ্ছা, জাস্ট এক ঝলক ওটা আসুক রেসপন্সটা। সরি, নেটটা আসলে খুব ভয়ঙ্কর কাজ করছে এই এলাকায়। যেমন লিমা এবং ট্যাঙ্গো, তো দুটোই কিন্তু আমার 12 মাসিক টিকিট। তার মানে আমি কাস্টমারকে এই টিকিটটা এখন বুক করে দিতে পারবো এবং ইস্যু করে দিতে পারবো, এবং ফ্লাইটের আগে দিয়ে আমি এটাকে ক্যান্সেল করে দিই, তার যে যাওয়ার কথা সেই ডেটে আমি আবার রিবুক করতে পারবো এবং টিকিটটা রি ইস্যু করে দিতে পারবো। আচ্ছা, এখন খুবই ইম্পর্টেন্ট একটা আলোচনা, এইটার জন্য কি টাকা লাগবে? এটা আসলে এয়ারলাইন্স এর প্রিন্সিপাল, মেজরিটি ক্ষেত্রে রিইস্যুর জন্য টাকা লাগবে না। কেন টাকাটা লাগছে না? কারণ আসলে আপনি তো সিস্টেমের রেস্ট্রিকশনের জন্য টিকিটটা রিইস্যু করছেন, তাই না? আপনি তো ডেট চেঞ্জ করছেন না। মানে আপনার টাচ কাস্টমার আগামী মানে 2022-এ আসছে, সেটা সিস্টেমই অ্যালাউড না। আর ওপেন টিকিট একটা সময় করা যেত, সেটাও এখন অ্যালাউড না। তাহলে আপনি কি করবেন, যে ডেটটা সবচেয়ে ফার্দেস্ট ডেট মানে দূরের দিক যেটা পাচ্ছেন সেটা বুক করে তাকে টিকিট ইস্যু করে দিচ্ছেন। আবার ফ্লাইটের অবশ্যই এইটাকে এইচএক্স, এই ফ্লাইট ডেটটা পার হবে না এর আগে আপনি ক্যান্সেল করে দিয়ে যখন আপনার অ্যাকচুয়াল ডেট যখন সে ব্যাক করবে সেই ডেটে বুক করে ইস্যু করে দিতে পারবে। এই ক্ষেত্রে যদি সেম ক্লাস পান, আপনার কোনো ইস্যু চার্জ লাগার কথা না। ঠিক আছে, আশা করছি। তো এটা গেল হচ্ছে আমাদের ফেয়ার ডিস ফার্স্ট কাজ যেটা আমরা দেখলাম। ভাইয়া আসলে একটু মিউট করে দিলে ভালো হয়। আচ্ছা, এটা গেল সবচেয়ে ফান্ডামেন্টাল কাজ। আসে মেজরিটি আমরা কেন আসি, এছাড়া ফেয়ার ডিসপ্লেতে আসার আরেকটা কারণ থাকে হচ্ছে কাস্টমারকে আমি এই অপশন দিলাম, সে আপনাকে বললো আচ্ছা আমি, ধরে নেন তার এটাই তার ডেট, 15 জানুয়ারি গিয়ে 16ই মেতে আসা। সে আপনাকে বললো ভাই আমার তো ভিসার কোনো ঠিক ঠিকানা নাই, আমি টিকিট থেকে রিফান্ড করতে পারবো না কিনা। আপনি যেটা বলেছিলাম, এই ডিতে ক্লিক করলে রিফান্ডেবল নন রিফান্ডেবল একটা হিসাব পেয়ে যাচ্ছে। এটা আপনি অ্যাভারেজে বলে দিতে পারেন ট্রু, দিস ইজ কারেক্ট। তাও যদি আপনার ডাউট থাকে যে না এখন তার তো এটা রিফান্ডেবল তাকে টিকিট দিতে হবে, তাহলে কি আমি এটা থেকে দিতে পারবো না? রিফান্ডেবল আমি বুঝবো কিভাবে? এগেন আমি আমার ফেয়ার ডিসপ্লেতে আসবো। ফেয়ার ডিসপ্লেতে এসে আমি করবো কি, সিম্পলি যে কোনো একটা ফেয়ার, আমার মনে হচ্ছে আমি তো টমি আর লিমা দেখেছিলাম, দুটোই হচ্ছে আমার নন রিফান্ডেবল দিয়েছি। এর থেকে হায়ার ক্লাস দেখেন, এক একটা ক্লাস ফেয়ার কিন্তু বাড়ছে। হ্যাঁ, তো আমি ফর এক্সাম্পল কুইন পেয়েছি, কুইনের ফেয়ার বেসে যদি আমি ক্লিক করি, এটা হলে আমাকে দেখাবে সে কি, সে আমাকে রুলস দেখাবে, মানে আমাকে রিস্যু চার্জ রিফান্ড চার্জ। অনেক সময় অনেকে বলেন ভাই রুলসটা কেমন জানি চেক করে, সেম এই যে এফডির কমান্ডটা লিখেছিলাম, এফডি 15 জানুয়ারি ঢাকা জেএফকে স্ল্যাশ টিকে -30, এই কমান্ড দেওয়ার পরে এই স্ক্রিন আসবে। দেওয়ার পরে আপনি চেক করতে পারবেন যে কোন ক্লাসে কি রুলস। যেমন আমি ক্লিক করলাম,
টুইন ক্লাসের ফেয়ারটার উপরে 750 যেখানে লেখা আছে, এখানে আমি ক্লিক করলে সে আমাকে শুধু রুলস এর সেকশনটাই দিবে। আমাদের এখানে শুধুমাত্র পেনাল্টিজ কতটা আছে সেটাই আমাকে এখানে দেখিয়ে দিবে। একটু অপেক্ষা করছি, আসলে নেটটা আসলে খুব বেশি ফোন করে গেল। স্যার একটা কথা বলা যাবে? কেউ কিছু বলতে চাচ্ছিলেন? জি স্যার। জি জি বলুন। স্যার এখান থেকে কি জি বলুন, কি বলতে চাচ্ছেন? ডেট রেস্ট্রিকশন যেটা আছে সেটা কি দেখতে পারবো? সব করা যাবে ভাই, আমি আস্তে আস্তে আসবো। হ্যাঁ, একটু অপেক্ষা করুন, ঠিক আছে? একটু অপেক্ষা করুন, আমি সবগুলো বলে যাব। কারো কোশ্চেন থাকলে একটু লিখে রাখবেন, কোথাও আমরা শেষের দিকে এখানে ডিসকাশন করবো। আই থিঙ্ক একটু ফল্ট রাখছি আমার, নেটের কারণে একটু স্লো হয়ে গেছে। ভাই সবাই একটু নিজেকে মিউট করে রাখবেন তাহলে বেটার হয়, আই থিঙ্ক। কারণ বাকিরা সবাই একটু বিরক্ত হয়ে যায়। আপনারা স্ক্রিন আসলে রেকর্ডিং অপশনটা অন করেন কাইন্ডলি। রিজভি ভাই একটু সবাইকে আমি মিউট করে দেন। রিজভি আচ্ছা, সবাইকে আমি মিউট করে দেন। অলরেডি রেকর্ড করছি। আপনাদের যাদের রেকর্ডিং দরকার তাদের সবাইকে আমরা আসলে মেইলের মাধ্যমে রেকর্ডটা পাঠিয়ে দিব। এইটার কারণে আমরা অলরেডি আপনাদেরকে একটা লিংক দিয়ে দিয়েছি গুগল ফর্মের। এই গুগল ফর্মে যারা রেজিস্ট্রেশন করবেন তাদের সবাইকে আসলে এই রেকর্ডিংটা পাঠিয়ে দেওয়া হবে। না, যারা শব্দ শুনতে পাচ্ছেন না, কারণ হচ্ছে যে আপনারা যখন জয়েন করেছেন তখন কল ওভার ইন্টারনেট নাম করে একটা অপশন আছে, কল ওভার ফোন অথবা কল ওভার ইন্টারনেট। সো আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে কল ওভার ইন্টারনেট। যদি এটা সিলেক্ট করেন তাহলে আপনি শুনতে পারবেন, আদারওয়াইজ আপনি শব্দ শুনতে পারবেন না। আমাকে অনেকে হয়তো আমরা দেখতে পাচ্ছি যে জেরিন আরা খাতুন থেকে শুরু করে আরো কয়েকজন আছেন যারা হচ্ছে যে অডিও কানেক্ট করেননি। সো বেসিক্যালি তারা হয়তো আমাদের কথা শুনতে পাচ্ছেন না। কাইন্ডলি আপনারা একটু আবার কলটা কেটে দিয়ে আবার নতুন করে জয়েন করবেন, তাহলে আবার শুনতে পারবেন। গুগল ফর্মটা আর আপনাদের আমি এখানে আসছে না। গুগল ফর্মটা আমি দিয়েছি। আপনি একটু কাইন্ডলি গুগল ফর্মে গিয়ে লিংকটা কোথায় আপনি দিয়েছেন? এখানে তো লিংক পাচ্ছি না আমরা। চ্যাট বক্সে আমি দেখুন দিয়েছি। অ্যাকচুয়ালি ভাই লিংক মানে জয়েন করার পরে লিংকটা দেখা যায় না, যারা জব পরে জয়েন করছে তারা লিংকটা দেখতে পারবে। একটু কাইন্ডলি আবার দিয়ে আচ্ছা দেন। আচ্ছা, তারপর আমি আবার দিয়েছি, আবার চ্যাট বক্সে দিয়েছি, আপনি একটু চেক করবেন। আমি 2 মিনিট পর পর এটাতে দিচ্ছি। জি স্যার, একটা কথা বলার ছিল। জি জি বলুন। জি স্যার, আপনি বলেছিলেন যে আপনাদের এই শীটটার জন্য স্যার আপনি বলছিলেন যে মেল করতে। স্যার মেল করছিলাম, আমার শীটটা কিন্তু দেওয়া হয় নাই স্যার। আপনাদেরকে বেসিক ট্রেনিং এ যেটা আপনাদেরকে ওখানে একটা লিংক দিয়ে দেওয়া হচ্ছে, রেকর্ডিং পাঠানো হচ্ছে। আপনার যদি মেল অ্যাড্রেস ঠিক থাকে এবং গুগল জি ফর্মে যদি মেল অ্যাড্রেস দিয়ে থাকেন তাহলে জি জি অবশ্যই আপনি পেয়ে থাকবেন। আর যদি না পেয়ে থাকেন কাইন্ডলি একটু গুগল ফর্মে আমরা একটু আগে যে লিংকটা দিয়েছি আহ, এই এই গুগল লিংকটাতে গিয়ে আপনার কাইন্ডলি একটু আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, তাহলে ও আপনি পেয়ে আচ্ছা যাবেন। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে স্যার। ভাই আই এম ভেরি ভেরি সরি ভাই, আই থিঙ্ক সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছে না। কারণ ভেরি ভেরি সরি, আসলে হটস্পট নিয়ে নিলাম। আসলে আইএসপি গুলো আগামী কালকে থেকে শুরু করবে, তো তো আমার সাথে সবাই প্র্যাকটিস রান করে আমার আইএসপি অফ করে দিচ্ছে। যাই হোক, তো আমি ভেরি ভেরি সরি, আমি আবার করছি। তো যেটা বলছিলাম, এফডি করছিলাম আমরা ফাদার ডেল্টা 15ই জানুয়ারি ঢাকা থেকে JFK/PK-RT। এখান থেকে আমরা জানতে চাচ্ছিলাম যে ক্যান্সেলেশন চার্জ বা কি কি হতে পারে। তো আমি দেখেছিলাম যে লোয়েস্টটা ছিল, আমাকে অপশন দিয়েছে ফেয়ার রুলস থেকে লিমা এবং ট্যান। তো আমি প্রথমে লিমাটা দেখি।
কিন্তু আমি নন রিফান্ডেবল যদিও আমাকে দিয়ে দিয়েছিল, আমি এখানে দেখতে পাচ্ছি যে দেখেন এখানে কিন্তু নন রিফান্ডেবল না আসলে, এখানে কিন্তু আবার দিয়ে দিচ্ছে ক্যান্সেলেশন অ্যাকচুয়ালি অ্যালাউ। এখন তাহলে আপনার কোশ্চেন হলো, ভাই তাহলে সিস্টেম কেন আমাকে ভুল দেখালো যে এটা নন রিফান্ডেবল? সে সবসময় সবচেয়ে রেস্ট্রিকটিভ রুলটা আপনাকে দেখাই দিবে এখান থেকে, ঠিক আছে? যেমন টিকিটটা কিন্তু নন রিফান্ডেবল ইন কেস অফ মোশন, সে আপনাকে ওইটা কমপ্লিট, সে যেহেতু রুলসে পেয়েছে নন রিফান্ডেবল কথা লেখা আছে, সে আপনাকে নন রিফান্ডেবল দেখায় দিবে। তো আপনি কিন্তু ওইখান ফেয়ার শপিং এ দেখালেও আপনি আবার একবার চেক করে নেবেন রুলসটা। আমি আরেকবার রিক্যাপ করছি, যেহেতু আমরা অন্য কথা বলছিলাম। এফএস ঢাকা 15ই জানুয়ারি এএফকে, হ্যাঁ। আবার হচ্ছে আমি মনে 15ই মে দিয়েছিলাম ঢাকা ব্যাক করবে। এটা সার্চ করলে আমাকে একটা অপশন দেখিয়েছিল যে আমাকে এখানে লোয়েস্ট ফেয়ার কোনটা, এবং আমি বলেছিলাম যে একটা বেসিক একটা আইডিয়া পাওয়ার জন্য আমি এই ডিতে ক্লিক করে দেখতে পারি, দেখতে পাচ্ছি নন রিফান্ডেবল। কিন্তু আমি এটা দেখে অ্যান্সার দিয়ে দিব না, আমি রুলসটা একবার চেক করে নিব। রুলস করে চেক করে দেখলাম, দেখেন এখানে যে ফেয়ার বেসিস গুলো আছে এটার সাথে আমি একটু মিলাই নিব। আচ্ছা, এখানে আবার ইউনাইটেড ক্লাস অপশন দিয়েছে, আমি একটু মিলাই দেখি তো ইউনাইটেড ক্লাসটা কি নন রিফান্ডেবল। দেখি দেখি, ক্যান্সেলেশন, না এখানে টিকিট রিফান্ডেবল না, কিন্তু ওই নোশো ক্ষেত্রে নন রিফান্ডেবল, এই জন্য সে আপনাকে নন রিফান্ডেবল পেজে সবচেয়ে রেস্ট্রিকটিভ রুলটা আপনাকে দেখা দিচ্ছে। তো অলওয়েজ ডাবল চেক করে নেবেন। এটা গেল ওয়ান নাম্বার। এখন সেকেন্ড যে ইনফরমেশনটা সবচেয়ে বেশি যেটা কনফিউজ হয়ে যায় সবাই, যে ভাই আমার তো যাওয়া ট্যাঙ্গো ক্লাস, আসা ইউনাইটেড ক্লাস, আমি কি ট্যাঙ্গোরটা নেব না ইউনাইটেড ক্লাসেরটা নেব? আচ্ছা, এখন তো ট্যাঙ্গো ক্লাস দেখ মানে বললাম যে ভাই আপনি দুটো রুলস আপনাকে পড়তে হবে। ইউনিটেডটা পড়া খুব সহজ, মাত্র দেখলাম, দেখেন এই যে ফেয়ার বেসিস আছে, ফেয়ার বেসিস মিলে গেছে। আমি 200-র উপরে ক্লিক করলাম, সে আপনাকে দেখাই দিল যে $260, আপনি কাস্টমারকে বলে দিলেন $260। আমি তখন, আপনি কিন্তু আমাকে যখন ফোন করেছিলেন আমি বলছি না দুটো রুলস আপনাকে পড়তে হবে। এখন তো পড়ে গেলেন একটু ঝামেলা, রুলস কেমনে পড়বো ভাই? এখানে দেখেন যদি দেখেন একবার দুইবার আর কি আছে, দুইবার চলে আসে, তখন আপনি কোনটা নিব বুঝবো কিভাবে? এই যে ফেয়ার বেসিস চেক করতে পারছেন। আপনি যদি ফেয়ার রুলসে আপনার এখানে ফেয়ার রেট উপরে ক্লিক করেন, সে দেখায় দিতে চাইছে। আচ্ছা, এখন হলো কম্প্যারিজনের টাইম। এইখানে দেখেন বলা আছে কত, $135। এখানে ছিল হচ্ছে আপনার $260। তাহলে আমার চার্জ কি হবে? $260 সব সময় সবচেয়ে রেস্ট্রিক্টিভ, সেটা মানতে হবে আমার। এমন যদি হতো কথার কথা যে যাওয়ার সময় সে কথা কথা কোনো চার্জই নেই, এমন অনেক ক্লাস আছে। যেমন আমি হায়ার ক্লাসে চলে গেলাম, $2100 ফেয়ার, দেখা যাবে কি এখানে হয়তো বা কোনো, দেখেন এখানে লেখা আছে চেঞ্জেস এর বেলায় চেঞ্জেস পারমিটেড, অথবা ক্যান্সেলেশন। আমি যদি রিস্যুটা পড়ছি, আমি ওটাকে দিয়ে আসি ক্যান্সেলেশন নন রিফান্ডেবল। দেখেন এই যে এখানে এসে ক্যান্সেলেশন লেখা, কেন নন রিফান্ডেবল, ভয় পেয়ে যাবেন না, এটা কিন্তু কি বিফোর বিফোর ডিপার্চার কি ক্যান্সেলেশন পারমিটেড। এটা নিয়ে আসলে অনেকে কনফিউজ হয়ে যাচ্ছে, ভাই চার্জ তো দেয়া নাই, চার্জ তাহলে আসলে কত? চার্জ মেনশন করা নাই, এবং সে লিখে দিয়েছে ক্যান্সেলেশন পারমিটেড, মানে আসলে কি হচ্ছে বুঝতে পারলাম? অনেক সময় দেখবো ক্যান্সেলেশনের এখানে কোনো চার্জই লেখা নেই, কিন্তু ক্যান্সেলেশন পারমিটেড লেখা আছে, তাহলে বুঝবো কি উইদাউট চার্জ, কোনো চার্জ ছাড়াই আমি রিফান্ড করতে পারবো। ঠিক আছে, বাট অনেক সময় লেখা আছে টিকেট ইজ নন রিফান্ডেবল, আমরা নো শো যে লেখা আছে এটাকে ভুলে যাই, ধরে নিই এই জিনিসটা নাই, টিকেট ইজ নন রিফান্ডেবল। এটা হলে কি টিকিট কি হতো, টিকিটটা নন রিফান্ডেবল হয়ে যেত। আশা করছি আমি বুঝতে পারতেছি এখানে বেসিক কি কি আমরা চেক করে থাকি ইন টার্মস অফ ফেয়ার রুলস চেক করা। ঠিক আছে, আমি লাস্ট আরেকবার রিপিট করছি। এখানে আমি যদি যখনই ফেয়ার ডিসপ্লে দেখবো ফেয়ার শপিং থেকে, অথবা অনেক সময় আমরা এরকম করে থাকি, এটা আসলে আমি এটা পক্ষপাতী না, অনেকে করি কি সিট ধরে আমরা সিটটা প্রথমে ধরে ফেলি, ধরে আমরা ফেয়ার লোডের কমান্ডটা দিই, লোডের কমান্ড দিয়ে আমি ফেয়ার টেয়ার দেখে কাস্টমারকে বলি। এই যে কাজটা করলাম, এটা কি দরকার ছিল?
না, কারণ কি এই ইনফরমেশন তো আমার ওইখানেই ছিল, তাই না? আমার ফেয়ার শপিং এ ছিল। এটা আসলে আমরা ভুল করি, এবং সত্যি কথা এটা কোন কেন ভুল সেটা আমি বলে দিচ্ছি। এই যে মনে করেন সিটটা নিলাম, আমি এটাকে ধরলাম, ইগনোর করে দিব, কিন্তু আমি ক্লিয়ার কমপ্লিট করলাম না। আপনার আসলে খুবই দুঃখজনক হয়ে গেল। এটা আগে কিছুই হতো না, এখন এয়ারলাইন্স আসলে এতটাই রেস্ট্রিক্টিভ হয়ে গেছে। আমি যদি খুবই রেগুলারলি এই কাজটাও করি, সিট ধরছি, সিট ছেড়ে দিচ্ছি। সিট ধরছি মানে কি, এটা কি সিট ধরা হলো? হ্যাঁ, সিট ধরেছেন তো। এই দেখুন আপনার সিটটা কিন্তু আপনি বুক করেছেন, তাই না? এটা যদি আপনি খুবই রেগুলারলি করতে থাকেন, এটার এগেনস্ট এরিয়াম দিয়ে দেয় আজকে। আজকে যেমন আজকে সকালে এটা নিয়ে আমার কথা হয়েছে একজনের সঙ্গে। বলছে ভাই আমাকে এরিয়াম দিয়েছে কিন্তু কোনো পিয়ার নেই। বললাম ভাই আপনি কি রেগুলার বুক করে ছেড়ে দেন সিটটা? হ্যাঁ হ্যাঁ, ফেয়ার চেক করার জন্য। সেটা কেন করলেন? ফেয়ার শপিং থেকে দেখবেন, এটার এগেনস্টে কোনো ফাইন নাই। কিন্তু আপনি যদি বারবার সিট ধরে ধরে ফেয়ার চেক করেন, তখন কিন্তু ফাইন আছে। একটু গ্রে এরিয়া মনে হচ্ছে, অনেকে বলছে এটার জন্য ফাইন এটা। হ্যাঁ ভাই, এটা সব গ্যালিলেও প্রবলেম না, সব জিডিএসই করে। আপনি যদি খুবই বেশি রেগুলারলি করেন, কারণ এটার জন্য সে তার কি হচ্ছে, এই সিটটা ব্লক হয়ে যাচ্ছে। ধরেন এটা 15 জানুয়ারির ফ্লাইট ছিল, সমস্যা নাই, কিন্তু এটা কালকের ফ্লাইট হতে পারতো। আপনি সিট ধরে বসে আছেন, এই আপনি হয়তো 10 মিনিটের জন্য আপনাকে সে বুক করে রাখছে, এর মধ্যে হয়তো সে দুটো কাস্টমার হারায় ফেললো। এই হ্যাবিট যদি আপনি রেগুলার করেন, এসেনশিয়ালি কতগুলা কাস্টমার হারাতে সে জানে না, সে একটা বিসমিল্লাহ করে একটা ফিগার আপনাকে দিয়ে দেয়। ঠিক আছে, তো এই অভ্যাসটা না করে ফেয়ার চেক করতে হলে জাস্ট ফেয়ার শপিং থেকেই দেখবেন। আমি আসলে যেটা বলেছিলাম, এই আজকের ট্রেনিং সেশনটা একটু অন্যরকম হবে, অনেক কিছু আলাদা একসঙ্গে করবো, একটু কনফিউজিং লাগবে। এই জন্যই আসলে ভিডিওটা থাকাতে সুবিধা, আবার শুনতে পারবেন, অথবা ভিডিওর শেষে অথবা ক্লাসের পরও আমাদেরকে কল দিয়ে ক্লারিফিকেশন নিয়ে নিতে পারবেন। আমরা কিন্তু এখন আসলে শুরুতেই আছি, আমরা মাত্র শুরু করেছি। তো যেটা বলছিলাম যে আমরা এখানে আহ, দেখছিলাম ফেয়ার রুলস যে আমরা করছি, ফেয়ার রুলস আমরা এখান থেকে দেখে নিচ্ছি, কোন রুলস আমাকে নিতে হবে, কি কি বেসিক ইনফরমেশন। একজন, আমি কোয়েরিটা যদিও লাস্টে করতাম, একজন কোয়েরি করে ফেলেছিল যে ফ্লাইট রেস্ট্রিকশন, কবে কবে ট্রাভেল হবে, যে হবে কি হবে না, এগুলো কি এখান থেকে, হ্যাঁ সবকিছুই এখান থেকে দেখতে পারবেন। দেখার কমান্ডটা কি, কমান্ড আমি আপনাকে বলে দিচ্ছি, বাট আমি আসলে প্রেফার করি ওই কমান্ড আসলে মনে রাখা ডিফিকাল্ট। আপনি জাস্ট সিম্পলি যদি রুলস চেক করতে চান যে কোনো ক্ষেত্রে, জাস্ট আপনি যদি পেয়ার বেসিসের উপরে ক্লিক করেন, সে আপনাকে সব রুলস দেখায় দিবে। যেমন এখানে আপনার ফ্লাইট অ্যাডভান্স কতদিনের মধ্যে বুকিং করতে হবে সেটা রুল যদি থাকে, অথবা অনেক সময় থাকে হচ্ছে ডিসকাউন্ট, কবে কবে ফেয়ার যাওয়া যাবে না, আহ, এগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। সার্চ চার্জ কি কি আছে, বুকে চুকি অনেক কিছু আছে। Even এটা আসলে সাজেস্ট করব, যদিও বিরক্তিকর মনে হয়, কনফিউজিং মনে হয়, যারা আসলে আমরা এখানে আসছি আজকে ট্রেনিং এ, সবার মধ্যে একটা যে ইচ্ছাটা আছে, এই জন্য এই 55 জন আপনারা চলে এসেছেন শেখার জন্য। মাঝে মধ্যে রুলস এ পড়বেন, এখান থেকে অনেক কিছু জানা যায়, কিভাবে কিভাবে একটা ফেয়ার নেওয়া হয়, কিসে কিসে সার্চ চার্জ, মানে কিউ চার্জ। এয়ারলাইন্স বলে দেয় ভাই আপনি কিউ চার্জ ঠিক মতো দেখেন। কিউ চার্জ জিনিসটাই বা কি তাই জানি না, এটা হচ্ছে সার্চ চার্জের বেলায় কিউ চার্জ। আমি এখানে আর আগাবো না, আপনারা সব রুলস এখানে দেখতে পাবেন, সেই পর্যন্তই আমি বলে শেষ করে ফেললাম। আচ্ছা, তো আমরা আজ ফার্স্ট এক্সারসাইজটা কমপ্লিট করলাম, মোটামুটি 20 মিনিট লেগে গেল, ভেরি সরি। যে ফেয়ার ডিসপ্লে দেখবো, ফেয়ার ডিসপ্লে বেসিক কিছু ইনফরমেশন আমরা চেক করব, এবং আমরা সেই সিটটা আশা করছি পারছি। ম্যানুয়ালটা আমরা একটু খেয়াল করে নিব। ম্যানুয়ালটার মধ্যে আমাদের অনেকগুলো এডিশনাল কমান্ড আছে, সেগুলো আমরা দেখতে পারবো। সবগুলো আসলে আমি ডিটেলসে যাচ্ছি না, যাওয়া সম্ভব না পুরো ম্যানুয়ালটা পড়া, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। আমরা এখন যেটা করব, একটা পিনার তৈরি করে ফেলবো শর্টকাট। তো আমাকে একটা মিনিট সময় দেবেন, আমি সিট বার করছি, বুক করছি।
পিএনআর আমার তৈরি হয়ে গেল, তৈরি হয়ে গেছে। আমি এখন পিএনআর তৈরি করার পর থেকে আমাদের এক্সারসাইজগুলো শুরু করি। এখন নর্মালি যারা এই অ্যাডভান্স কাজগুলো করে, ফর এক্সাম্পল আমরা কয়েকটা স্টেপ আছে, যেমন একটা হচ্ছে জাস্ট টিকিট ইস্যু করা। প্রথমে আমরা এটা শিখবো। যদিও মনে করছেন ভাই আমি তো রাজীবন টিকিট ইস্যু করেই আসছি, আমার টিকিট ইস্যু করা শিখা লাগবে, হ্যাঁ বেটার হয়। একটা রিক্যাপ হয়ে গেল কি কি করা পেরেছি জানার জন্য। এখন আমি দেখি বুকিংটা আমি সার্চ করে নিলাম, এটা আমি দেখালাম না, এটা আমাদের বেসিকের অংশ, কিভাবে করে বুকিং সার্চ ওপেন করতে হয়। একটু বড় করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সহজ হয়। আচ্ছা, পিনারটা এসছে। ইস্যু করার আগে দুটি জিনিস চেক করতে হবে, সবাইকে একটু মনে করা দিচ্ছি, এটা বেসিকে যদিও বলেছিলাম। ফার্স্ট অফ অল চেক করতে হয় কি, এই যে দেখেন অলিভার ডিসপ্লে এখানে কাহিনী আছে, এখানে সবগুলো অলিভার ডিসপ্লে আছে। এমনও হতে পারতো কিছু কিছু এখানে ব্ল্যাঙ্ক আছে, ধরে নেন মাউসটা যা আমি হাইড করেছি তা ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক মানে এই ভয় পেয়ে যাবেন না, ব্ল্যাঙ্ক মানে ইট ইজ পারফেক্ট। ব্ল্যাঙ্ক থাকা এবং ডিসপ্লে থাকা সেম, মানে আপনার বুকিংটা এয়ারলাইন্সে হিট করেছে। হ্যাঁ, তবে তারা টেনশন করবো কখন, কোনো এক কারণে শুধু অলিভার থাকে। এটা আপনার বুকিং এ খুবই রিয়ারলি হয়, কিন্তু আপনার হয়তো শপে 100-তে একটা হবে, কিন্তু ওটাই যদি আপনি কেয়ারফুল না থাকেন সেটাই আপনাকে অনেক ভোগাবে। কারণ কি, যদি অলিভার ব্ল্যাক যদি শুধু অলিভার থাকে, তার মানে কোনো এক কারণে বুকিংটা এয়ারলাইন্সে পৌঁছায় নাই। এটা গ্যাইলোর ফল থাকতে পারে, এয়ারলাইন্সের ফল থাকতে পারে, অনেক কিছুই ফল থাকতে পারে। এখন কি, এটা যদি আসে তাহলে কি করবো? আমি 1 মিনিট 2 মিনিট অপেক্ষা করবো, আমি আবার আইআর করবো। আইআর করে যদি দেখি অলিভার ডিসপ্লে চলে আসছে, তাহলে নো চিন্তা, আপনার কোনো সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু যদি দেখেন আপনি 2-1 মিনিট যাচ্ছে, অলিভারই রয়ে যাচ্ছে, তাহলে বুকিংটাকে ক্যান্সেল করে দিয়ে নতুন পিএনআর তৈরি করবেন, ঠিক আছে? স্যার ইন কেস যদি না আসে তখন কি করবো? আমি যেটা এটা তো বলছি যে, আমি তো তাই বললাম, যদি আপনার না আসে তাহলে বুকিংটা ক্যান্সেল করে দিয়ে আবার বুকিং করবেন। স্যার এটা কি কারণ সব কোন সময় এক করা কারণে সম্ভব? আপনার এই পিনারটা এয়ারলাইন্সের কারণ হয় কি, এই একদম অনেক জোরে কথা বলছেন, কানের না পর্দা এটা কি ফেটে গেল আমার। সবসময় খেয়াল করা সম্ভব স্যার? সরি সরি। তো এটা কি সবসময় খেয়াল রাখা সম্ভব যে এটা ভাইয়া হয় কি, বুকিংটা? আপনার যখন এটাকে একটা অভ্যেস করে ফেলবেন, অনেক কিছু খেয়াল থাকে, এই খেয়ালটা আপনার এমনি চোখে চলে আসবে। এটা আপনার চোখ, অনেক কিছু থাকে না পুরো নাকি হয়েছে নাকি দেখার জন্য চোখ বুলায় নেন, এটা আপনার তো সিক্স সেন্স হয়ে যাবে। এটা আপনার একবার চোখ চলেই আসবে যখন আপনি বুক করতে হতে অভ্যেস হয়ে যাবে, ঠিক আছে, যে হ্যাঁ বুকিং বুকিং তো না হয়েছে করতে নাকি পারি না। তখন? আপনি যখন বুক করতে হবে টিকিট আপনার ইস্যু অভ্যাস করার হয়ে যাবে, পরে? আপনি দেখলে তো এটা আপনার সিক্স সেন্স হয়ে যাবে, আপনাকে এটা পার্টিকুলারলি চেক করতে হবে না যে হ্যাঁ এটাকে আসছে নাকি না। আপনি যখনই আসে ইস্যু করার আগে আপনি কি অবস্থা, হ্যাঁ আপনি, কারণ কি আপনি বুকিং করার আগে নাম চেক করেন না, ফ্লাইট ডেট চেক করেন না, ইট ইজ জাস্ট লাইক দ্যাট। এটা আপনার হচ্ছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে, নো প্রবলেম। আপনি দেখবেন সবসময় রান ইন ডাউনটা কেস যদি করেনি, তাই টিকিট ইস্যু করে ফেলি তখন? আপনাকে যখন আপনার ইস্যু, এটা কি বলছি, ইস্যু করার ফেললে আপনাকে বুকিং তো হিটই করে নাই, ইস্যু করে ফেলে ইস্যু হয়ে যাবে, কিন্তু এটা তো ফ্লাই করতে পারবে না, বিকজ দিস ইজ নট আ রিয়েল বুকিং, রাইট? স্যার এটা না, এটা কি তো খেয়াল আপনাকে রাখা এটা সম্ভব? আপনাকে কেয়ারফুল হতেই হবে। এটা হলো আপনার সিস্টেমের চেক। কি বলছি, শতে একবার হবে, কিন্তু একবারের জন্য তো ভুগবেন, তাই না? তো একবার এটা আপনার চোখ বুলানো অভ্যেস করে ফেলতে হবে, নাথিং টু ডু। কারণ কোন সিস্টেমে 100% হতে পারে না, সব বুকিং আপনি সবসময় যাবেন, ইজ ইম্পসিবল, রাইট? তো চোখ আপনাকে এটা কত সহজে আপনি বুঝতে পারছেন সেটা আপনি চিন্তা করেন যে বুকিংটা কি এয়ারলাইন্সে গেল কি গেল না। অনেকেরই ডাউট থাকে বুকিং গেল কি হলো কি হলো না, ঠিক মতো হয়েছে কি, এটার অ্যান্সার কিন্তু এখানে। আচ্ছা, তো গেল, আমরা দেখতে পাচ্ছি বুকিং ঠিক আছে। সেকেন্ড আমরা যেটা চেক করবো, যেহেতু আমরা একটা অ্যাডভান্স কাজ নিয়ে আসছি, সেটা হচ্ছে কি টাইম লিমিট আমরা চেক করা সবাই জানি, ভেন্ডর রিমার্ক গেলে টাইম লিমিটটা দিয়ে দিচ্ছে যে 20 অক্টোবর 12টা 40। আই থিঙ্ক সবাই এটা পারেন, আমি আশা করছি। এটা আগে এটা হলেই হতো, সত্যি কথা। এখন আরো কমপ্লিকেটেড হয়ে গেছে। কোন ক্ষেত্রে কমপ্লিকেট হয়ে গেছে, এয়ারলাইন্সরা আপনাকে এখন ফেয়ার টাইম লিমিট দিয়ে দিচ্ছে। আপনি যখনই, তারা ফেয়ার টাইম লিমিট কিভাবে বুঝবেন, আপনি যখনই ফেয়ার কোডটা করবেন দেখবেন এখানে আপনাকে লাস্ট ডেট টু পারচেজ দিয়ে দিবে, বুঝতে পারছেন?
লাস্ট ডেট অফ পারচেজ আপনি এখানে দিয়ে দিচ্ছেন। লাস্ট ডেট অফ পারচেজ হচ্ছে কত? 20 অক্টোবর। এই ক্ষেত্রে 20 অক্টোবর 20 অক্টোবর মিলে গেছে, নো প্রবলেম। কিন্তু অনেক ক্ষেত্রে এটা হয়ে থাকে, এখানে লেখা 20 অক্টোবর, এখানে লেখা হচ্ছে 17 অক্টোবর। মানে আপনি বুক করে আপনাকে আজকেই ইস্যু করতে হবে। তো কেয়ারফুল থাকতে হবে আপনাদের এই বিষয়টা নিয়ে। অলরাইট। স্যার মাঝে মধ্যে যে এখানে পেয়ার থাকে না, আসলে আই থিঙ্ক লিটন ভাই বলছেন, ভয়েস চেনা চেনা লাগছে, কিন্তু আপনার ভয়েস একটু জোরে বলতে হবে ভাই। আপনার তো ভয়েস আর একটু জোরে হ্যাঁ বলতে পারলে ভালো হয়। ভাই যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে কি, যে 20 অক্টোবর যেটা আছে না, হুম হুম পেয়ার হুম যেখানে দেখাচ্ছে 20 অক্টোবর, হুম হুম। এখানে কিন্তু কোনো টাইম মেনশন করা নেই। আমি এটাই আসতেছিলাম, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, একটু অ্যাডভান্স বলে ফেলেন। আচ্ছা, এই ক্ষেত্রে যেটা লিটন ভাই থ্যাংক ইউ বলার জন্য, এই ক্ষেত্রে দেখেন শুধু 20 অক্টোবরই লিখেছে, তাই না? এবং 20 অক্টোবর এখানে আছে। আপনার কিন্তু 20 অক্টোবর মানে 20 অক্টোবরে আপনি করতে পারলেই আপনার হলো, সমস্যা নাই। কিন্তু যেটা লিটন ভাই বলে দিয়েছে, অনেক ক্ষেত্রে বললাম যে এখানে কোথাও হয়তো বা 17 অক্টোবর থাকে, শুধু তাই না, এখানে লেখা দেয় সে 2350, 2200। মানে কি শুধু 17 অক্টোবর না, 17 অক্টোবর রাত 8টার মধ্যে ইস্যু করতে হবে। টাইমটা আপনাকে এইখানেই থাকবে। টাইম যদি থাকে, ইট উইল শো রাইট হিয়ার। তো আপনি টেনশন করতে হবে না ভাই টাইমটা কোথায় থাকবে, এখানেই আপনার টাইম দিয়ে দিবে। এই ক্ষেত্রে তারা টাইম নিয়ে কোনো রেস্ট্রিকশন দেয়নি, এই জন্য, বা ডেট নিয়ে রেস্ট্রিকশন দিয়েছিল, এই জন্য আপনাকে দেখাচ্ছে। আই হোপ আপনার অ্যান্সারটা পেয়ে গেছেন। আমি মোটামুটি এই কোশ্চেন গুলো আমার মাথায় অলরেডি আছে, আমি নোট ডাউন করে রাখছি, আই থিঙ্ক অ্যান্সার করে ফেলবো, একটু ওয়েট করলেই হবে। হ্যাঁ, আচ্ছা। তো যেটা করছিলাম আমরা, ফেয়ারটা দেখছিলাম। আচ্ছা, তো আমরা এখান থেকে দেখে নিলাম কি কি আছে। এখন আমাদের ফেয়ার দেখে ফেললাম, দেখার পর আমাদের কাজটা কি? রিসিভ করে নেব, ক্লিয়ার করে নেব। এখানে কিছু কিছু আমাদের এক্সেপশন থাকে, যেমন ফর এক্সাম্পল আমি বেস বাইতে গেলাম না, এটা আমরা আগে থেকেই জানি। ফেয়ার বেসিস দিয়ে ফেয়ার কোট করা, এটা যেমন এখানে একটা অপশন লেখা আছে। এইটা ক্ষেত্রে আমরা কখন করে থাকি? ধরে নেন অনেক সময় আছে এই ট্যাঙ্গো ক্লাস ইউনাইটেড ক্লাস, এখানে ফেয়ার ছিল। এখানে আমি এই যে এফডির কমান্ডটা দিয়েছিলাম না, এফডির কমান্ডটা, হ্যালো, হ্যাঁ কথা একটু এখন একটু ওয়েট করুন না, আমাকে ট্রেনিং শেষ করুন তারপর কথা বলবেন। প্লিজ সবাইকে একটু মিউট করে রাখবেন। আচ্ছা, তো যেটা বলছিলাম, তো আমি এখানে দেখতে পাচ্ছি ফর এক্সাম্পল অনেক সময় এরকম হয় যে ভাই সিস্টেমে তো ফেয়ার আছে, ফেয়ার কেন দিচ্ছে না? এটা একটা অনেক কমন কোয়েরি, যে ভাই আমার তো এখানে ফেয়ার থাকা উচিত, আমি কেন ফেয়ার পাচ্ছি না? যেমন ধরে নেন এখানে আমি দেখতে পাচ্ছি যে ট্যাঙ্গো ক্লাস ইউনাইটেড ক্লাস, আমি ইউনাইটেড ক্লাস ফেয়ার দেখলাম একটা আছে FQS 1-2। আমি কিন্তু একটু আগে করেছিলাম কি FQC কে, রাইট? এক্ষেত্রে কিন্তু তা করছি না, সরি FQC টি কে করেছিলাম, সরি ভুল বললাম। এক্ষেত্রে আমি ফেয়ার বেসিস দিয়ে ফেয়ার লোড করবো, UF3। দেখতে পাচ্ছি এখানে, দেখে এক্স রিপিটার এক্স ডট 3-4 at the rate TF2 এক্স রিপিটার এক্স। আমি এভাবে কিন্তু ফেয়ার কোড করতে পারি। হ্যাঁ, সরি, একটা করতে গিয়ে একটা উল্টো করে ফেলেছি। একটা মিনিট আমার সাথে ধৈর্য ধরবেন। বের করলাম, আমি ওই ফেয়ার বেসিস গুলো ওখান থেকে বের করে আমি ফেয়ার রুলস দেখতে পারি। আচ্ছা, এটা আমি এই কমান্ড আপনার কেন দেখালো, বললেন ভাই আমার তো এই ফেয়ার এমনিতেই আছে। আমি বললাম সেই ক্ষেত্রে যখন আপনার ফেয়ারটা আসছে, হ্যাঁ ফেয়ারটা আপনার আসতেছে না, কেন আসতেছে না? আপনার মাথায় কোয়েশ্চেনটা আসছে, আমাকে ফোন দিচ্ছেন, আমি ফোন পাচ্ছেন না, আমাকে কি হয়? একটা সহজ বুদ্ধি দেখিয়ে দিলাম, ফেয়ার বেসিসে যদি ফেয়ার লোড করবেন, আপনাকে এখানে দেখা দিবে, প্রবলেমটা দেখেন নিচের দিকে লেখা যায় ফলোইং রুলস ফর দ্য ফেয়ার বেসিস। এখানে যেমন লেখা আছে রুল ভ্যালিডেশন মেট, এজন্যই ফেয়ারটা আমাকে দিয়েছে। কিন্তু অনেক সময় এরকম থাকে
আশা করছি সবাই শুনতে পাচ্ছেন। আমার একটা অ্যালার্ট এসলো যে ইন্টারনেট কানেকশন আনস্টেবল। আচ্ছা, চলে গেছে আবার। এখানে এরকম লেখা আসে অ্যাডভান্স পারচেজ ফেলিয়ার, এই কারণে ফেয়ার দিচ্ছে না। কারণটা কি হয়েছিল, আপনি এখানে এই অ্যাডভান্স পারচেজটা খেয়াল করেন নাই, দিন পাওয়া গেছে, ফেয়ার দিচ্ছে না। এটা কিন্তু আপনি বুঝবেন কিভাবে যে অ্যাডভান্স পারচেজ রুলটা ফেল হচ্ছে, যেইভাবে কমান্ডটা আমি দিলাম ফেয়ার ডিসপ্লে থেকে, আমি ফেয়ার বেসিসটা দিয়ে ফেয়ার লোড করার চেষ্টা করলাম, দিয়ে আমাকে বলে দিচ্ছে যে আমার প্রবলেমটা এখানে। অলরাইট, একটু কমপ্লিকেটেড বলে ফেললাম, এটা ইউজুয়ালি অ্যাডভান্সের থেকে অ্যাডভান্সের টাইপ অ্যান্সার। আশা করছি এটা বুঝতে পারছেন যে কোনো একটা কারণে আমি ফেয়ার ডিসপ্লেতে মাত্রই দেখলাম সিস্টেমে ফেয়ার আছে, আমি এইভাবে বুক করেছিলাম, দুদিন পার হয়ে গেল কিন্তু আমার এখানে ফেয়ার দিচ্ছে না। তো আমি এখান থেকে এখানে ফেয়ার ডিসপ্লে দেখে দেখে ফেয়ারটা লোড করব, লোড করে চেক করব যে আমার কেন ফেয়ারটা দিচ্ছে না। ঠিক আছে, এটা না আর পারালাম না, এটা নিয়ে আসলে একটু কমপ্লিকেটেড, অনেকে হয়তো বুঝতে পারবেন না। সামনে এটা যে জানা থাকলো যে আপনি এইভাবে করেও চেক করতে পারেন যে ফেয়ারটা আমার কেন দিচ্ছে কি দিচ্ছে না। এছাড়া আপনাদের যারা আরো অ্যাডভান্স, অনেক সময় কর্পোরেট ফেয়ার থাকে, উমরা ফেয়ার থাকে, সবকিছু কিন্তু আপনার এখানে ভেঙে ভেঙে দেওয়া আছে। ঠিক আছে, আপনারা যেখানে চেক করতে পারবেন। আমরা এখন ইস্যুর আগে দিয়ে চলে আসবো। আমরা এখানে অনেকগুলো পার্ট আছে যেটা আমি স্কিপ করছি। হ্যাঁ, স্কিপ করে আসছি এই মানে এটা না যে ইম্পর্টেন্ট না, আপনার অনেক কিছুর অ্যান্সার এখানে আছে, আপনি দেখে নিতে পারবেন। আমরা দেখে নিচ্ছি এখানে। আমরা 7 নম্বর টপিকে চলে আসছি, ইস্যু কিভাবে করতে হয়। তো কবির ভাই, জি বলুন। আচ্ছা, ওই ফেয়ার বেসিস দিয়ে যে ফেয়ারটা নিব, ওইটা কি গ্রান্টেড ফেয়ার হবে? অবশ্যই গ্যারান্টেড ফেয়ার হচ্ছে, বুঝবেন কিভাবে? আপনার কোশ্চেন আসতেই পারে যে ভাই ফেয়ার বেসিস দিলে ফেয়ার কোড কি আসবে। আয় হ্যাঁ, কি হলো আমার একটু হোল্ড করেন। আচ্ছা, আমি ভুলে ক্রস ক্লিক করে ফেলছি, এক মিনিট হোল্ড করুন। আপনি যখনই ফেয়ার লোডের ওই কমান্ডটা দিবেন, হ্যাঁ, আপনার ওখানে অপশন চলে আসবে যেটা কি গ্যারান্টিড নাকি না। জাস্ট আমার সাথে 1 মিনিট ধৈর্য ধরে থাকবেন। আমি যেহেতু একটু ভুল করে ফেলেছি, আপনাদেরকে খেসারত দিতে হচ্ছে, ভেরি সরি। আচ্ছা, আমি এফডি 15 জানুয়ারি ঢাকা জিএমপি স্ল্যাশ ওটা হচ্ছে QS1-2@Tommy Father3-2 থ্যাংক ইউ আপু, আপনি খুব একটা ভালো কোয়েশ্চেন করলেন, গ্যারান্টিড ফেয়ার হবে নাকি না। আহ, এটা বোঝার সহজ একটা উপায় আছে। যখন ফেয়ারটা আসবে আপনি এখানে চেক করতে গিয়ে আসবে। হ্যাঁ, এখন আমি কিন্তু এখানে তাই করছিলাম, সরি আমার একটা এক্সট্রা ফেয়ার লোড হয়ে আছে। এই প্রথমটা কিন্তু আমি যেটা just দেখাচ্ছি সবাইকে, প্রথম এটা কিন্তু আমি কমান্ড দিয়ে লোড করেছিলাম, FQCTK/ED, আই থিঙ্ক সবাই দেখতে পাচ্ছেন। পরেরটা যেটা আছে সেটা আমি ফেয়ার বেসিস দিয়ে ফেয়ার লোড করেছি, রাইট? এটাও জি, কারণ কি, আমি তো অ্যাকচুয়াল ফেয়ার বেসিস দিয়ে করেছি। আমার যদি ফেয়ারটা ভ্যালিড না হতো, তখনই আপনার যেটা আপু যেটা আস্ক করলো গ্যারান্টিড ফেয়ার, এটাই কিন্তু বুঝে যেতে পারছে। ঠিক আছে, গ্যারান্টিড ফেয়ার ইস্যুটা আমি আসলে পরে আসতাম ওই আমাদের রিইস্যুর টাইমে, থ্যাংক ইউ, বাট এটা ভালো হলে এই সময় ডিসকাস করে নিলাম। আচ্ছা, তো আমরা এখন চেক করব টিকিট ইস্যু করার ব্যাপারে। তো এটা আই থিঙ্ক সবাই পারেন, আমি জাস্ট তাও একটা বলেছি। ফেয়ার লোড করলাম, করা হলো, কমিশন দিলাম, আইএনভি দিব, এটা দেওয়া হয়নি, TME107/FINVAGT দিয়ে দিলাম আমি, দিয়ে জাস্ট টিকিট ইস্যু কমান্ড দিয়ে দিলাম। ওহো, এই জিনিসটা আমি ভুলে গেছি, সবাই একটু হয়তো খেয়াল রেখেছেন। টার্কিশ এয়ারলাইন্স নতুন প্রসেস চলে এসছে, আমি যে ভুলে গেছি, সরি। যে কাস্টমারের কন্ট্যাক্ট নাম্বার ম্যান্ডেটরি, আমি ভালো হলো সবাই 1 মিনিট দেখিয়ে দিতে পারছি। SSR CTM DHP1 ফোন নাম্বার দিয়ে দিলাম।
ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। ডক্স যে আমি দিব তার কিছু একটা ইন্টারেস্টিং ফিচার আছে। আপনাকে ডক্সটা আমি চাইলে শর্ট ফর্মে করতে পারি। এটা সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বেসিক্যালি জাস্ট সিকিউরিটি ইনফরমেশন বলে। কমান্ডটা দেখা দিই হ্যারিস। ও বাই দ্য ওয়ে, যেহেতু আমি দেখাচ্ছি, এই হ্যারিস যে কোনো সময় কোনো ফরম্যাট যদি ভুলে যান, হ্যাঁ, আপনি সে কমান্ড একটু মনে আছে, আপনি দেখে আসছেন ফরম্যাটটা কি হবে, কমান্ডটা লিখে এন্টার দিলে সিস্টেম ফরম্যাটটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো এখানে একটু নিচে গেলে দেখেন ডক্স এর ফরম্যাট চলে আসছে, উপরে নিয়ে যাই তাহলে দেখেন এই যে নর্মালি আমার ডক্স যেরকম দিয়ে থাকি সেই ফরম্যাটটা এখানে আছে। আমি যেহেতু পাসপোর্ট নাম্বার আমি জানি না, আমি জাস্ট দিয়ে দিচ্ছি। সেটা আমি ওই উপরে শর্ট ফর্মটা ইউজ করছি, জেন্ডার দুটো স্ল্যাশ। খেয়াল রাখবেন ডগস এর বেলায় মিস্টারটা কিন্তু দেবেন না, হ্যাঁ। টার্কিশ এয়ারলাইন্স যেমন মিস্টার দিলে আবার টিকিটটা ইস্যু করতে চায় না, দ্যাটস আ প্রবলেম। দিলাম, সব কিছু দিয়ে দিয়েছি, টিকিট ইস্যু কমান্ড দিয়ে দিই। ও আচ্ছা, টিকিটটা আমার ইস্যু নিচ্ছে না। একটা মিনিট আমার হোল্ডে ওয়েট থাকবে, আমি 1 মিনিট ওয়েট করবেন সব আমার জন্য। সরি সরি, কিছু কমান্ড দিয়ে দিলাম, টিকিটটা জেনারেট হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, তো আমাদের মোটামুটি 1 ঘন্টা কাছে চলে এসেছি, মাত্র টিকিট ইস্যু করা শিখলাম। তো টিকিটটা জেনারেট হয়ে গেছে। আমরা টিকিটটা জেনারেট হয়ে গেলে টিকিটটা পড়া একটু শিখবো। টিকিটটা এখানে দেখেন, আমাদের টিকিটটা যদি এরকম আসে, আপনাদের এখানে ফেয়ার বেসিস থাকবে, সবকিছু থাকবে, ফেয়ার থাকবে, কিউ চার্জ কত আছে, ট্যাক্সেস কিন্তু আপনার এখানে চলে আসছে। বেসিক যা যা করা, হ্যাঁ, তা আপনি দেখতে পাচ্ছেন টিকিটটা ইস্যুটা। এখন হচ্ছে এই পর্যন্ত আপনারা সবাই পারেন। এখন হচ্ছে রিইস্যুটাও আপনারা অনেকেই পারেন। আমরা আরেকটা চোখ বোলানোর জন্য অথবা নতুন সিস্টেমে করার এটা শিখি। তো আমরা এখানে কাস্টমার বললো সে ভাই 15 তারিখ যেতে পারবে না, আমরা এখন রিইস্যু শিখবো। তো আমরা আগে ম্যানুয়ালটা ওপেন করব। ম্যানুয়ালটা ওপেন করে আমরা চলে যাব হচ্ছে এইখানে 12 নম্বর টপিক, যেটা হচ্ছে আপনার 7 নম্বর পেজে আছে রিইস্যু করার। ইস্যু করার আহ, যারা সিনিয়র ইউজার আছেন এখানে, তারা হয়তো বা আমাদের এই কমান্ড এইগুলাই জানেন। কমান্ডে কিভাবে এডিট করতে হয়। আমাদের স্মার্ট পয়েন্টে যারা, এটা আসলে রিএডুকেশন টাইপের, আমাদের গ্রাফিক্যাল মোডে কিভাবে কাজ করতে সেটা আমাদেরকে দেখিয়ে দিব। অটো রিইস্যুটা দেখাচ্ছি না, অটো রিইস্যুটা পরে আমরা আরেকদিন আমাদের ভিডিও বানানো আছে সেটা আলাদা করবো। এখন আজকে আমরা ম্যানুয়ালি করাটাই শিখবো, কারণ এটা সব রিইস্যুর জন্য অ্যাপ্লিকেবল। তো আমরা গ্রাফিক্যাল মোডে কেমন বিল্ড আপ করতে সেটা শিখবো। ধরে নেই আমাদের কাস্টমার বললো সে 15 তারিখে যাবে না, সে হয়তো 20 তারিখে যাবে। এক্স-রে 1 - 2 দিয়ে দিলাম। 20 মে ঢাকা জিএফকে সার্ভিসে। আমি ট্যাঙ্গো ক্লাসের সিট চাচ্ছিলাম, ট্যাঙ্গো ক্লাসের সিট আছে, সিট নিয়ে ফেললাম। জানুয়ারি হবে। আমি সিট ধরে ফেললাম। সরি, থ্যাংক ইউ, ভালো একজন মনে করে দিল, আমার ভুল হয়ে গেছে। এক্স-রে 3 - 4 হবে। আমি এটা করতে করতে আমার নিজেরই মনে পড়েছে ভাই আমি তো জানুয়ারিতে যাওয়ার কথা। আমার মতো ভুলটা করবেন আশা করছি। তো আমি সিট ধরে ফেলেছি, তারপর আর কিছুই নাই।
রিসিভিয়ার করে নিলাম। আচ্ছা, সিম্পল আমি ঠিক আছে, আমি ফাইন। এখানে রিইস্যুটা যে করব, আমি কোন কোডে, এখানে আমার ইস্যু চার্জটা কত, ঠিক আছে। অনেকে এই কাজটা আগে করতে পারেন, আমি জাস্ট যেহেতু বলছি কাস্টমার যেতেই পারবেন সিচুয়েশন বলছি, সে আমাকে বলছে। আর ক্ষেত্রে কাস্টমার আপনার জানতেও পারে যে ভাই আমি কি আমি ইস্যু করতে চাচ্ছি, কত টাকা আসবে। তো এই ক্ষেত্রে আমি করব কি, 15 জানুয়ারি এক্ষেত্রে দিব 21। কেন আমি এটা এক্ষেত্রে আমি হিস্টোরিক্যাল ডেট চেক করবো, কারণ যদি এখন মানে ইস্যুর দিন, তো সে আমাকে বলবে না চেঞ্জ করতে, সে দিন পার হওয়ার পর আমাকে বলবে যে ভাই আমি রিইস্যু ডেটটা করতে চাচ্ছি, কত টাকা লাগতে পারে। এই যে দেখেন আমাদের কিন্তু এটা আমাদের প্রথমের দিকেই আছে, ফেয়ার হিস্টোরিক্যাল ফেয়ার ডিসপ্লে কমান্ড আছে। এটা আমরা এখানে দেখে নিচ্ছি। এফডি এসেছিল ইতিমধ্যে আমি দিয়ে দিয়েছি, 15 জানুয়ারি ছিল। এটা কবে? 15 জানুয়ারি 2004। তো আমি এই ক্ষেত্রে যদি আমার রিফ্রেশটা কমপ্লিট হয় আর কি, তারপর আমি করবো এফডি 15 জানুয়ারি 2021, ঢাকা জেএফকে স্ল্যাশ টিকে মাইনাস আরটি। হ্যাঁ, ডট দিয়ে টিকিট ইস্যু ডেট ছিল কত? 17 অক্টোবর 20। আই থিঙ্ক জাস্ট আরেকবার এক্সপ্লেন করি। এটা হচ্ছে ফার্স্ট ট্রাভেলিং ডেট, আর এটা হচ্ছে কত? ইস্যু ডেট। টিকিটের মধ্যে সবকিছু আছে, চেক করে নিব। আচ্ছা, কোন জায়গায় আমি ভুল করেছি আমি? টি হবে, টি টিকেটিং। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমি মিস করে গেছি, থ্যাংক ইউ ফর দ্যাট। ইনভ্যালিড সেপারেটর দিয়ে দিয়েছি, থ্যাংক ইউ ফর দ্যাট। আচ্ছা, এখানে আমি আর ফেয়ার বেসিসটা আরেকবার মেনে নিব। এর আগে আমরা ক্যান্সেলেশন চেক করছি, এবার আমরা রিইস্যু চেক করবো। সেম জায়গাতে আমার রিইস্যুটা থাকে। আমি ট্যাঙ্গল ক্লাসের আগে চেক দেখে নিতে পারবো চেঞ্জেস এর বেলায় কি আছে। দেখেন লেখা কি, চেঞ্জেস এনি টাইম পারমিটেড। কি বলেছিলাম এর আগে? চেঞ্জেস এনি টাইম পারমিটেড মানে কি? উইদাউট চার্জ। খুশি হয়ে যাবো না, লোয়ার ক্লাসের আরেকবার চেক করে নিব, ইউনাইটেড ক্লাস। দেখতে পাচ্ছি কি আমার এখানে চেঞ্জেস এর বেলায় এই ক্ষেত্রে কি আমার চেঞ্জেস পারমিটেড, অর্থাৎ কি দাঁড়ালো আমার আসলে, চেঞ্জেসটা আসলে আমার অ্যালাউড, মানে আমার কোনো চার্জই নাই। কিন্তু এখানে এমন থাকতে পারতো, আমরা ধরে নিচ্ছি এখানে আমার চার্জটা আছে $50 নিতে হবে, ঠিক আছে। $50 আমাকে কালেক্ট করতে হবে। ইউজুয়ালি আমার এখানে কোডটা মেনশন করে দিয়ে থাকে কিছু কিছু এয়ারলাইন্স, এই যে রুলস এর মধ্যে আছে, সেখানে সেখানে আপনাকে কোডটা মেনশন করে দেয়। কারণ কি, ডেট চেঞ্জ এটা একটা ট্যাক্স, এটা কোডটা মেনশন করে দেয়। যদি না থাকে অবশ্যই এয়ারলাইন্স থেকে ডাবল চেক করে নেবেন, কারণ অনেক সময় রুলসটা হুটার চেঞ্জ হয়ে যায়। আহ, আবার অনেকে বলতে থাকেন ভাই জীবন দেখলাম না চেঞ্জ হতে, আমার সামনে একটা রুলস চেঞ্জ হয়েছে, এমিরেটস এর কোডটা চেঞ্জ হয়েছে। আগে ছিল একটা চার্লি ব্র্যান্ডন ছিল, হুট করে হয়ে গেল অলিভার ডেল্টা। তো কোড চেঞ্জ হতেই পারে, তো চেক করে নিতে পারে, এটা আপডেটেড থাকাটাই অলওয়েজ বেটার। আচ্ছা, সো আমরা এখন রিইস্যু করার স্টেপটা শিখবো। আমরা ম্যানুয়ালে চলে যাব, রিইস্যু সেকশনে। প্রথমে আমরা শিখবো কিভাবে করে গ্রাফিক্যাল মোডে করতে হয় আমাদের নতুন স্মার্ট পয়েন্ট টিকিট অ্যাসিস্ট্যান্ট, স্মার্ট টিকিট অ্যাসিস্ট্যান্ট। তো দেখলাম চার্জ আমরা বললাম $50 আছে। আমি ধরে নিই কোডটা হচ্ছে এক্সেপিটার। আচ্ছা, তাহলে এখন কোশ্চেন আসতে পারে ভাইয়া কত টাকা কিভাবে বুঝবো? এক্সচেঞ্জ রেট আপনার মনে নাই, এই সিস্টেমটাও আমাদের দেয়া আছে যে এক্সচেঞ্জ রেট বের করার। আমি FZS বের হয়ে যাই। এক্সচেঞ্জ রেট যদি বের কনভার্ট করতে চান, এটা ওই যে প্রথম পেজে আছে, কিভাবে করে টাকা রেট চেক করতে হয়। আপনি কমান্ডটা দেখে ফেলছিলাম, FZS উপরে আছে, সিস্টেমে দেখছি FZS USD 50 BDT, 4210 টাকা নিতে হবে। আচ্ছা, একটু অ্যাডভান্স দিকে দেখাচ্ছি, সব অনেকে কনফিউজ হয়ে যেতে পারেন।
হওয়াটা খুবই স্বাভাবিক, আস্তে আস্তে শিখে যেতে পারবে। তো এই ক্ষেত্রে আমি কি করলাম, আমার টিকিট ইস্যু ছিল, কাস্টমার বলেছে সে যাবে, আমার এখন করবো কি, প্রথমে ফেয়ারটা কোড করে দেখবো ফেয়ারটা কি এখনো সেম আসে নাকি। অনেকে চিন্তা করতে পারেন ভাই আমি তো সেমই করেছিলাম, আমাকে ডিফারেন্স অফ ফেয়ার আসতে পারে নাকি? আসতেই পারে। কারণটা কি, আমার এই ক্ষেত্রে অনেক সময় উইকডে উইকেন্ডের ইস্যু থাকে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমার ফেয়ারটা আপ ডাউন হতে পারে। অনেক ক্ষেত্রে উইকেন্ডের জন্য হয়তো বা সার্চ আমি যেটা বলেছিলাম চার্জ অ্যাড হতে পারে, সাবচার্জ চলে যেতে পারে। যেমন এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমার কিন্তু, দেখতে পাচ্ছেন ফেয়ারটা আমি এখানে কম্পেয়ার করে দেখতে পাচ্ছি ফেয়ারটা সেম নাই। দেখেন ছিল 37,000 টাকা, এখানে 36,000 টাকা হয়ে গেছে। আমি এখন তাহলে কি করবো, আমার ফেয়ারটা কমে গেছে। এই ক্ষেত্রে আমি সিম্পলি ফেয়ারটাকে বাড়িয়ে দিতে পারবো ম্যানুয়ালি। ঠিক আছে, এটা আমরা শিখবো কিভাবে করতে হয়। ফেয়ার যদি কমে যায় এক্ষেত্রে কিন্তু এটা আনইউজুয়াল কেস, নর্মালি ফেয়ার সবার বেড়ে যায়, হায়ার ক্লাস দিতে হয়। এটা একটা আনইউজুয়াল কেস, ফেয়ার কমে গেছে। ফার্স্ট অফ অল আমরা শিখবো কেন কমে গেছে এবং কিভাবে সেটাকে আমি কারেক্ট করবো সেটা শিখবো। তো আমি ফেয়ার আসছে, কমে গেছে আলহামদুলিল্লাহ, এখন আমি এটাকে রিইস্যু করবো। তো আমরা একটা সহজ বুদ্ধি থাকে, টিকিট ইমেজটাকে সবসময় কোথাও না কোথাও ডিসপ্লে করে নেওয়া। এটা অলওয়েজ গুড হ্যাবিট। কেন, আপনি সঙ্গে সঙ্গে চেক করতে পারবেন যে আপনারটা কি হচ্ছে। আমি এখানে আই থিঙ্ক আশা করছি সবাই দেখতে পাচ্ছেন, একটা এখানে বাটন আছে স্মার্ট পয়েন্ট অ্যাসিস্টেড টিকেটিং। এখানে যদি আমি ক্লিক করি আমাদের এই স্ক্রিনটা চলে আসবে। এটা হয়তো বা অনেকের কাছে নাই, বলেন ভাই আমার তো স্মার্টফোন জিনিসটা নাই। এটা নতুন লাস্ট আপডেটটা আছে। ওই আমাদের অপশন থাকে অটোমেটিক আপডেট, টুলসে গেলে অটোমেটিক আপডেট অপশন আছে, এখান থেকে আপডেট করে নিতে পারেন, অথবা অনেক সময় এটা না করে আমার সাথে কমিউনিকেট করে আপডেট করে নেওয়াটা বেটার। কারণ অনেক সময় কিছু কিছু সমস্যা পড়ে যায় ফাইল ডাউনলোড করতে গেলে, আমরা করে দেবো এটা বেটার। আচ্ছা, তো আমি এইটা আসলে অনেকগুলো অপশন চলে আসে, এগুলো আজকে আমরা আপনারা দেখবো না, আমরা আজকে ম্যানুয়াল ফেয়ার বিল্ডারটাতে যাবো। এটা একটা খুবই মজার একটা ব্যাপার। আপনাকে যারা হয়তো 2-3টা জিডিএস ইউজ করেন অথবা কমান্ড সহজে মনে থাকে না, অনেকেরই প্রবলেম হয়, তার জন্য খুবই একটা সহজ একটা বিষয়। কারণ আপনাকে কোনো কিছুই কমান্ড মনে রাখতে হচ্ছে না, আপনাকে কপি পেস্ট করতে পারছেন। তো আমি এক্ষেত্রে ফেয়ার, জাস্ট আমি লোড ফেয়ার ফ্রম এফএফ এই অপশনে সিলেক্ট করব। সে আমাকে সিলেক্ট করে দিল, হ্যাঁ 4টার জন্য আমি করব, জাস্ট কন্টিনিউ। আরেকবার দেখাচ্ছি কিভাবে এই জিনিসটা আসলো। আমি ফেয়ারটা লোড করে নিয়েছি, আমি স্মার্ট পয়েন্ট অ্যাসিস্টেড টিকেটিং অপশনটা ক্লিক করলাম, স্ক্রিন চলে আসলো, ম্যানুয়াল ফেয়ার বিল্ডার অপশন চলে আসছে আপনার কাছে। সেকেন্ড অপশনটা আমি সাজেস্ট করি না কোন ক্ষেত্রে, কারণ আসলে এটা অভ্যেস খারাপ হয়ে যায়। কারণ কি, মেইনলি আমরা রিইস্যু কিন্তু অনেক ক্ষেত্রে নতুন পিএনআর করি। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে আপনার এই অপশনটা আসে না, তখন আমরা কনফিউজ হয়ে যায় অনেকে। এই জন্য বলি ভাই এটা বেস্ট অপশন, ইনফরমেশন আপনি এখান থেকে দেখে দেখে করতে পারছেন। এটা আসলো, আমি কন্টিনিউ দেবো। তবে দেখতে পাচ্ছেন নাকি যায় না, এটা একটা পুরো যে ফেয়ার বেসিস, ফেয়ার যে যে আসে তার ব্রেকডাউনটা এখানে এসছে, পুরো ডিটেলস ফেয়ার বেসিস কি, কোথায় স্টপ ওভার আছে কি না, সবকিছু এখানে চলে এসছে। কতদিন ভ্যালিডিটি, এটা যদি যারা চেঞ্জ করতে যাবেন তারাই করতে পারবেন। আমরা এখন করব কি, ফেয়ারটা একটু কম্পেয়ার করবো। দেখেন ফেয়ার বেসিস সেম, এখানেও সেম। তা আপনার এখন কোশ্চেন আসতে পারে যে ভাই তাহলে ফেয়ার 436 কেমনে হয়ে গেল? সেম ডে আমি পেয়েছি 2 দিন পরের ফেয়ার, এখানে 451, এখানে 451 কেন হলো? কারণটা হচ্ছে, দেখেন আমি যদি just একটু নিচের দিকে যাই, দেখেন এখানে একটা সারচার্জ দেখতে পাচ্ছেন যে $15 ঢাকা টিকে এক্স আইএসটি সারচার্জ আছে। মানে এটা হলো উইকডে উইকেন্ডের ঝামেলা পড়ে গেছে। এখানে যে গিয়েছিল, আমি just এখানে দেখাই সাইডে, এটা কিন্তু উইক ডে পড়ে গেছে, এর আগে এটা উইক এন্ড করেছিল, এই জন্য কিউ চার্জ পড়েছে। দেখেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরের দিকে $15 আসছে উইকেন্ডের জন্য সারচার্জ।
বুঝতে পারলাম। অনেক সময় এয়ারলাইন্স এটা করে দেয় যে উইক ডেতে গেলে আপনার $15 কম, উইক এন্ডে গেলে বেশি। অনেক এয়ারলাইন্স হয়তো ডিফারেন্ট ফেয়ার বেসিসে অ্যালাউ করে দেয়। টার্কিশ এয়ারলাইন্স সিম্পল রাখার জন্য সে এই কিউ চার্জ অ্যাড করেছে। আমি ইনফ্যাক্ট এটার পক্ষপাতী, যে কারণ রুলসটা পড়া সহজ হয়ে যায় অনেক অনেক ফেয়ার বেসিস থাকার থেকে। তো আমি চেক করে নিলাম এটা। আচ্ছা, এখন আলোচ্য বিষয় এক জায়গাতেই, যে ভাই তাহলে এখন আমি করবোটা কি এখানে, আমি রিইস্যু করতে আসছি। এই কারণেই বললাম আসলে টিকিটটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার জন্য সবচেয়ে সহজ। আমার কোনো সময় আমরা ফেয়ার টাকা এয়ারলাইন্স থেকে ফেরত পাবো না ইন ইন টাইম অফ রিইস্যু, কোনো সময় ফেরত পাবো না। এটা বাংলাদেশে এটা অ্যালাউড না, বাইরে দেশে আমেরিকাতে অ্যালাউড করে আসলে। ওরা ইএমডি করে রিফান্ড দিয়ে দেয়, এটা আসলে বাংলাদেশে অ্যালাউড না, আমরা ডিটেলস আর গেলাম না। তো এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা জাস্ট ফেয়ারটাকে আগের মতো বাড়িয়ে দিব। কিভাবে করবো সেটা খুবই সিম্পল। 451 451 ফেয়ার ছিল কত? 37,975 37,975। আর আমার এখানে ফেয়ার ক্যালকুলেশনটা আমি তুলে নিয়ে আসলাম শুরুর দিক থেকে। এই যে কাজটা করলাম, অনেকে হয়তো কনফিউজ, ভাই আপনি কেমনে বুঝলেন এই জিনিসটা? আসলে আপনাকে এই কারণেই আমি বলেছি ফ্রি টাইমে মাঝে মধ্যে টিকিটটা একটু ব্রেকডাউনটা করবেন। আপনি ডিফারেন্স গুলো বোঝার চেষ্টা করবেন যে কি কি আছে একটা টিকিটের, একটা যে অ্যাসপেক্ট কি কি আছে। আমি এই কাজটা যে করছিলাম, আমি এখানে থেকে আমি আরেকবার টিকিটটা আমার ইস্যু হয়েছে এভাবে। আমি ফেয়ারটা লোড করার সময় খেয়াল করলাম কি আমার কিন্তু ফেয়ারটা কম আসছে। এক্ষেত্রে কি করব, আমি ফেয়ারটাকে বাড়াই দেবো, কারণ কি আমি টাকাটা এয়ারলাইন্স থেকে ফেরত পাবো না। ঠিক আছে, তো আমি ম্যানুয়াল ফেয়ার লোডার চলে গেলাম, লোড ফ্রম ফেয়ার ফাইল, কন্টিনিউ। যেহেতু আমার ফেয়ার বেসিস এমন হতে পারতো আপনার ফেয়ার বেসিসটা চেঞ্জ হয়ে গেছে, এটা হতে পারতো, যেটা বললাম টার্কিশ এয়ারলাইন্সের বেলা ফেয়ার বেসিস সেম থাকছে, অন্য এয়ারলাইন্সের বেলা দেখা যেতে পারতো এখানে এক্স আছে, এখানে তো ডাব্লিউ হয়ে যেত। উইকডে উইকেন্ড বোঝানোর এটা একটা সহজ উপায়। এক্ষেত্রে ফেয়ার বেসিস চেঞ্জ করে দিতেন, কারণ আপনার যেহেতু আপনি হায়ার ফেয়ার ইস্যু করেছেন, আপনি হায়ারটা করবেন। উল্টোটা চিন্তা করি, এমন তো হতে পারতো এখানে আছে 436, এখানে আছে 451, তাহলে আমি কি করতাম? সেটা হতে পারতো না। তাহলে আমার কিছুই করতাম না, তাহলে কিন্তু আমি এখানে কোনো কিছুই চেঞ্জ করতাম না, কারণ কি আমার ফেয়ার বেড়ে গেছে, আমাকে এক্সট্রা নিতে হবে। এটাই আমরা এখন শিখবো সেকেন্ড বারে, যে আমি এটাকে আপগ্রেড করছি। আমি শুধুমাত্র ডেট চেঞ্জ না, আমি সেদিন ট্যাঙ্গো ক্লাসে আমি পাইনি সিটটা, সেদিন হয়তো বা আমি 20শে জানুয়ারি ঢাকা JFK ডিস্ট্রিক্টে হয়তো বা আমি বিজনেস ক্লাস সিট পেয়ে গেছি। আমি ইকোনমি পাই নাই, ইকোনমি তো বাদ, আমি বিজনেস ক্লাসে আমাকে সিট নিতে হচ্ছে, কিছুই করার নাই। কাস্টমার দিতে, কাস্টমার এখন বললো ভাই এই ক্ষেত্রে আমার কত টাকা আসবে। এই ক্ষেত্রে দেখেন আমি কিন্তু বুকিংটা কমপ্লিট করি নাই, এটা কিন্তু একটা টেকনিক শিখাচ্ছি। অনেক ক্ষেত্রে কাস্টমার রিইস্যুর আগেই জানতে চায় কত টাকা ডিফারেন্স আসলো। আপনি কিন্তু দেখেন আমি সিটটা ছেড়ে দিয়েছি, ধরেন আমার ওই সিটটা ধরেছিল, আমি কিন্তু রিসিভ ইয়ার করি নাই। আবার বলি, ধরে নেন এটাই আমার অ্যাকচুয়াল ডেট, আমি এটাকে এক্স রে 1 - 2 করলাম, রিসিভ করলাম না। এটা থেকেই আমি আমি হয়তো 25শে জানুয়ারি চলে যাই ঢাকা JFK ডিস্ট্রিক্টে। আমি যে ক্লাস পাচ্ছি, আমি ধরেন ইন্ডিয়া ক্লাসই আছে, আমি ইন্ডিয়া ক্লাস সিট নিচ্ছি। নেওয়ার পরে আমি ফেয়ার কমান্ডটা লিখে দিচ্ছি, দিলে সে আমাকে অ্যাডজাস্টেড ফেয়ার দিবে। দেখি অ্যাডজাস্টেড ফেয়ার দিচ্ছে কত, দিচ্ছে না। উম, একটু চিটিং করছি আমি, টায়ার্ড লাগছে বলতে। কমান্ডটা কমান্ড দিয়ে চেঞ্জ করে ফেললাম, এটা আপনারা কমান্ড আমাদের ম্যানুয়ালি আছে, দেখে নিতে পারবেন।
এটা এলাবোরেট করলাম না, হয়তো জাপান ইন্ডিয়া ক্লাসে ফেয়ার ছিল, জাপান ফেয়ার ছিল, এই জন্য ফেয়ার দিচ্ছিল না। তো আমি ফেয়ারটা কমান্ডে দিলাম, দেখি কি আসে। সরি, আমার নেটে একটু সমস্যা করছে, ডিলে হচ্ছে ফেয়ারটা আসতে, রেসপন্স। আচ্ছা, ফেয়ার চলে আসছে 1,14,933 টাকা আমার ছিল এখানে। আমি ক্যালকুলেটর দিয়ে বুঝে যেতে পারছি যে আমার ডিফারেন্স ফেয়ার এত। কাস্টমারকে বললাম, কাস্টমার রাজি, কিছু করার নেই ভাইয়া, আমার যেতেই হবে। তো একবারই আমি দুটো কাজ করলাম, আমি কাস্টমারকে ফেয়ারটাও বলে দিলাম, আমি প্লাস ডেটটাকে চেঞ্জও করে ফেললাম। ঠিক আছে, তো এই কাজটা আমি একসাথে করে ফেলতে পারলাম যে আমার নতুন ডেটে আসবে, ফেয়ার কত কি হবে কাস্টমার জানতে চাচ্ছে, সেটা সেটা করা, এবং আমার ডেট চেঞ্জটা একসাথে করা। তো আমার এখানে যেটা আমি করছিলাম এর আগে, এই যে স্মার্ট পয়েন্ট এক্সিস্টেড টিকেটিং এ চলে গেলাম, আমি ম্যানুয়াল ফেয়ার বিল্ডারে চলে গেলাম, লোড ফেয়ার ফ্রম এফএফ, কন্টিনিউ। দেখেন এখানে চলে আসছে। আহ, যারা এর আগে খেয়াল করেছিলেন যে আমার কিন্তু এর আগের বার আমি বলছিলাম ভাই আপনাকে কিছুই চেঞ্জ করতে হচ্ছে, মানে অনেক এটা চেঞ্জ করেন ওটা চেঞ্জ করেন, এই ক্ষেত্রে আপনাকে কিছু চেঞ্জ করতে হবে না। কারণ কি, আপনার তো সব ফেয়ার বেড়ে গেছে, নতুন ইনফরমেশন আপনার চলে আসছে, তা আপনাকে টাচ করতে হবে না, আপনাকে ফেয়ার ক্যালকুলেশন কিছু আপনাকে চেঞ্জ করতে হবে না, কারণ আপডেটেড ইনফরমেশন অলরেডি চলে আসে। তাহলে এই ক্ষেত্রে আমার কাজটা কি, এই কাজটা আরো সহজ। কারণ কি, আপনাকে এত হিসাব নিকাশ করতে হবে না। আপনি সিম্পলি একবার চোখ বুলে নেবেন ট্যাক্স গুলোর উপর। আপনি বললেন যে ভাইয়া আমি তো কেন চেক করতে হবে, আমার তো সেম ডিউটি আছে। অনেক সময় দিন চেঞ্জ হওয়ার পরে আপনার ট্যাক্স হেরফের হয়ে যায়। যেমন অনেকে হয়তো খেয়াল করেছেন, আগের টিকিট যখন রিইস্যু করছেন অনেককে এখন কিছু ট্যাক্স ডিফারেন্স দিতে হচ্ছে, কারণ সরকার কিছু নতুন ট্যাক্স নিয়ে আসছে। এরকম অনেক সময় হয়, রুট চেঞ্জ হলে, সেক্টর চেঞ্জ হলে আপনার ট্যাক্স চেঞ্জ হয়। তো আপনি আগের টিকিটের সঙ্গে আপনি ট্যাক্সটা মিলে নেবেন। দেখেন যে টিকিটটা ওপেন থাকাতে আমার সুবিধা হলো 500 বিডি, 3,000 OW, এইখানে সবাই কনফিউজ হয়ে যায়, ভাই বাকি ট্যাক্স সব কোথায়। এই যে দেখেন আপনার ফেয়ার ক্যালকুলেশনের মধ্যে পুরোটা দেয়া আছে। 842 P7 মিলে গেছে, P8 মিলে গেছে, 4,988, 472, 334। আমার এখানে XY, X-ray Yankee 590 মিলে গেছে। আমার এখানে দেখতে পাচ্ছি, দেখেন কিছু ডিফারেন্স আছে, খেয়াল করেন। X-ray আলফা আমার এখানে ছিল 334, X-ray 334 মিলে গেছে। এরপরে আমার 379 আসছে হচ্ছে আমার এক্স-রে ফাদার মিলে গেছে, এক্স-রে ইয়াঙ্কি মিলে গেছে, 505 ওয়াই চার্লি মিলে গেছে, E5 মিলে গেছে, 41260। দেখেন আমার ওয়াই কিউটা, ওয়াইয়ার ট্যাক্সটা কমে গেছে, দেখতে পাচ্ছেন? এটা কিন্তু আমার ভেরিয়েবল, বাট কমে গেছে, বাড়ে তো নাই, বাড়লে আমাকে দিতে হতো। ঠিক আছে, এই ক্ষেত্রে এখন আমার কাজ কি, সিম্পলি সব ট্যাক্স মাইনাস করে দিব। কারণ কি, আমার কোনো ট্যাক্স ডিফারেন্সই নাই, আমি সবগুলো ট্যাক্স দেখলাম, কোনো ট্যাক্স ডিফারেন্স নাই। কি করব, খালি একটা অ্যাড করব। কত অ্যাড করব, একটু আগে চেক করেছিলাম, আবার চেক করতে পারি। FZS USD 50 BD, আমার একটা রিটেন্সি আছে 4210, 4210 কত, 63। এন্ড শেষ। যারা এর আগে রিইস্যু করেছেন তারা, বা এরপর আমরা ম্যানুয়ালটাও দেখাবো, দেখবেন যে কাজ আসলে অনেক কম, কিছুই করতে হলো না। চেক করলাম, ঠিক আছে, ট্যাক্স ফেলে দিলাম, এখানে শেষ করে দিলাম। আহ, একটা জিনিস সবাইকে এখানে খেয়াল করা দিচ্ছি, দেখবেন এই যে ইউএসএ পিএসসি টা থাকে, রিইস্যু করার সময় যদি আপনি বক্সের মধ্যে করেন, এটাকে মুছাই দিতে হবে। ঠিক আছে, অন্য ক্ষেত্রে এই জিনিসটা আসেই না, এই জন্য দিতে হতো না, এই ক্ষেত্রে দিতে হচ্ছে, মানে এটা খেয়াল রাখতে হচ্ছে। এই পার্টটা দেওয়ার পরে জাস্ট আপডেট ফাইল শেয়ার, ইয়েস দিয়ে দিব, সাকসেসফুলি কমপ্লিটেড। এন্ড ইট ইজ দ্যাট সিম্পল। যারা সিনিয়র ইউজাররা আছেন, যারা আগে ইস্যু করতেন, মনে আছে যে
কমান্ডকে দিতে এবং দেখাবো ইনফ্যাক্ট ম্যানুয়ালটা, কাজটা কিন্তু সহজ, খুব ঝটপট হয়ে গেল, অটোমেটিক ফেয়ার বিল্ড আপ হয়ে গেল। এখন আমি আবার ম্যানুয়াল প্রসেসর শিখাবো, যদি কারো কম্পিউটারে না থাকে সফটওয়্যারটা বা কাজ করছে না, ম্যানুয়ালটা আপনাকে শিখতে হবে। একটা জিনিস আসলে সবার মধ্যে একটা কোয়েরি থাকে যে ইউজ টিকেট আনইউজ টিকেট কিভাবে করবো ভাই, এটা কি ডিফারেন্ট? আসলে না, ইউজ টিকেট যেভাবে করবেন আনইউজ টিকেট ঠিক সেভাবেই করবেন। এটা আসলে তাহলে ডিফারেন্সটা কোন জায়গায়? ডিফারেন্সটা হচ্ছে সিস্টেম কি অটোমেটিক আপনার যা ইনফরমেশন আনতে পারতেছে নাকি না, এটা হচ্ছে আপনার ফান্ডামেন্টাল ব্যাপার, যে আমার ফেয়ার যা আসার কথা তাই কি আসছে, আমার ট্যাক্স যা কথা তাই কি আসছে, আসলে কি হবে না আসলে কি হবে, দ্যাটস ইট। এই দুটো ইনফরমেশনই আপনার এখানে জানতে হবে, আসলে কি করব না আসলে কি করব। যেরকম আমি ম্যানুয়ালটা যদি খেয়াল করেন, এখানে লিখে দিয়েছি যে আপনি আনইউজ টিকেট ইউজ টিকেট দুটোর ক্ষেত্রে ম্যানুয়াল কেমন আসলে সেম। আপনি ফেয়ারটা লোড করে নেবেন, এখানে লেখা আছে ইচ প্যাক সেপারেটলি। রিইস্যুর বেলায় যদি আপনার 5 জন প্যাসেঞ্জার থাকে, আপনি যারা নতুন রিইস্যু শিখছেন তারা আলাদা আলাদা করে রিইস্যুটা করবেন, প্রত্যেকজনের জন্য আলাদা আলাদা করে ফেয়ার লোড করে করবেন। কেন? কারণটা হচ্ছে কি আপনার ভুলটা আপনি সহজে ধরে ফেলতে পারবেন। হ্যাঁ, তাড়াহুড়া কি ভাইয়া বলেন? এই মাঝখানে একটা ডিস্টার্ব করে। আচ্ছা, আপনাদের এখানে ফার্স্ট ডেটে কি ওই যে প্যাসিভ সেগমেন্টটা দাঁড় করানো যায় এখনো? 5 ডেটের প্যাসেজ সেগমেন্ট আসবে না, 5 ডেটে আসবে না। হিস্টোরিক্যাল ফেয়ারের ক্ষেত্রে আপনাকে এই জন্য সাজেস্ট করি সেম পিএনআর এ করেন। আপনি যদি সেম পিএনআর এ করেন দেন আপনার কাজটা অনেক সহজ হচ্ছে। এটা আমি এখন আসবো, থ্যাংক ইউ ভাই যে ভাই যে বললো, আমি এটা আসলাম, থ্যাংক ইউ, আমি জাস্ট এক্সপ্লেন করে যাই। তো যেটা আমি বলছিলাম যে আপনি ফেয়ারটা লোড করবেন। আচ্ছা দেখেন এখানে এই কমান্ডটা সবাই তো দেখতেই পাচ্ছেন নর্মাল ফেয়ারের সাথে। লিটন ভাই বললো যে হিস্টোরিক্যাল ফেয়ার হাফ পোর্শন রিইস্যু, ধরে নেন এখানে সে চলে গেছে ঢাকা থেকে, সে নিউ ইয়র্ক, সে চলে গেছে, তারপর সে রিইস্যু করছে। আমাদের অলওয়েজ সাজেশন থাকে আপনি সেম পিএনআর এ রিইস্যু করেন, তাহলে কি হয় যে আপনি হিস্টোরিক্যাল ফেয়ারের অ্যাডভান্টেজটা নিতে পারবেন। হিস্টোরিক্যাল ফেয়ার লোডের অ্যাডভান্টেজটা হচ্ছে এই যে সে গিয়েছিল ঢাকা থেকে নিউ ইয়র্ক, এই ডেটাটা তো এই পিএনআর স্টোর, তাই না? হিস্টোরিক্যাল ফেয়ার লোডের কমান্ডটা ইউজ করলে সে সিস্টেম জানবে সে কিন্তু ঢাকা থেকে নিউ ইয়র্ক একবার গিয়েছে এবং সেভাবে সে ফেয়ারটা দিয়ে দিবে। এই জন্যই এই কমান্ডটা ইম্পর্টেন্ট। এই কমান্ড দিলে এই যে আপনাকে হিসাব করতে হচ্ছে এই কাজটা, যে আমি এই ক্ষেত্রে তো আমার এখানে যা দেখতে পাচ্ছি এটা আনইউজ টিকেট ফ্লাই করে নাই, এই ক্ষেত্রে হিস্টোরিক্যাল ফেয়ার লোডটা যদি আপনি দিয়ে দেন ঠিক সেভাবে সে কিন্তু অ্যাডজাস্টেড ফেয়ারটাই আপনাকে দিয়ে দিবে। এমন ধরে নেন এই একটা দুটো 1 নম্বর 2 নম্বর সেগমেন্ট নাই, হিস্টোরিক্যাল ফেয়ার যদি আপনি করে নেন ঠিক সেভাবেই সে কিন্তু আপনাকে এই অ্যাডজাস্টেড ফেয়ারটা আপনাকে দিয়ে দিবে। বুঝতে পারলাম? তাহলে কিন্তু এই যে আপনাকে ক্যালকুলেশন করা সেটা আপনাকে করতে হচ্ছে না। এই জন্য আপনাকে যে ভাইয়া যে বললো প্যাসিভ সেগমেন্ট ঢোকানো, সেই অপশনটা দরকার পড়ছে না। আপনি এই পিএনআর থেকে আপনি জাস্ট হিস্টোরিক্যাল ফেয়ার লোডের কমান্ড দিবেন, সিস্টেম অটোমেটিক্যালি অ্যাডজাস্টেড ফেয়ার। অনেক সময় এই জিনিসটাই সবচেয়ে থাকে যে ভাইয়া চলে গেছে সে টিকেটের মধ্যে, আমরা যদি কম্পেয়ার করি তো আমি কাছে চলে গেছে, এখন সে কথার কথা আসার সময় 17 মে জেএফকে ঢাকা ডিসপ্লে। এবার আমরা উল্টোটা চিন্তা করি, যাওয়ার সময় সে ঠিক গিয়েছিল, আসার সময় সে সিট পাচ্ছে না এবং আমি ইয়া করছি, ইস্যু করছি। এই ক্ষেত্রে আমি যে একটু অপেক্ষা করবো, শেষ করিনি, হ্যাঁ, আমি হিস্টোরিক্যাল ফেয়ার যদি কমান্ডটা ইউজ করি সে আমাকে অ্যাডজাস্টেড ফেয়ারটা দেবে। আমার টিকিটটা ইস্যু ছিল 17 অক্টোবর, তো আমি এখানে দিতে পারি fqc.tk/peter1.harry 17 অক্টোবর 20। এটা দিলে সিস্টেম
আপনার যে এই দিনকার ফেয়ার ছিল এটার সঙ্গে অ্যাডজাস্ট করে আপনাকে ফেয়ারটা দিয়ে দিবে। ঠিক আছে, তখন আপনার কাজটা রিলেটিভলি সহজ। কারণ কি, এই যে সে গিয়েছিল টমি ক্লাসের, তো সেটা কনসিডার করে নেবে। দেখেন $321 সে ফেয়ার নিয়ে আসছিল, আর আসার সময় কত টাকা ডিফারেন্স হবে সেটা সে হিসাব করে নিয়ে আসছে। এটা করে নিয়ে সে আপনাকে অ্যাড্রেসে ফেয়ার দিচ্ছে, সো আপনার কাজটা সহজ। এই ক্ষেত্রে আমি কি করতাম, যদি আমি গ্রাফিক্যাল মোডটা ইউজ করতে চাই, আমি গ্রাফিক্যাল মোডের বেলা আমি হাফ ইউজ টিকেটের বেলায় করতে পারি। কারণ কি, হিস্টোরিক্যাল ফেয়ার দিলে ওই যে বলেছিলাম লোড ফেয়ার ফ্রম এফএফ, এই অপশনটা ভালো। ওই সেম ভাবে সে আপনাকে ফেয়ারটা নিয়ে আসতো, যা মডিফিকেশন করার আপনি চাইলে করতে পারতেন। ঠিক আছে, এটাই হচ্ছে হিস্টোরিক্যাল ফেয়ারের সবচেয়ে ভালো অ্যাডভান্টেজ, আপনি যদি সেম ফেয়ারে করেন। এবং এখানটা আপনাকে চেক, এটা ইনফরমেশন আপনাকে একটা অ্যালার্ট দিচ্ছে, ফেয়ারটা আপনি চেক করে নেবেন, অটোমেটিক ফেয়ার অথবা হিস্টোরিক্যাল ফেয়ার, আনইউজ টিকিট হোক আর ইউজ টিকিট হোক, দোনো বেলায় চেক করবেন কি ফেয়ারটা কি সেম আসছে, ফেয়ার বেসিসটা কি সেম আসছে। অনেক ক্ষেত্রে হয় হ্যাঁ সেমই আসছে, এটা ওই যে বললাম এটা আপনি হিস্টোরিক্যাল ফেয়ার ইউজ করছেন, হাফ ইউজ টিকিট, তখনও কিন্তু আপনাকে ফেয়ারের এত কিছু মডিফিকেশন করতে হবে না। আপনি শুধুমাত্র কি, এর আগে আমরা যে কাজগুলো করেছিলাম শুধুমাত্র ডেট চেঞ্জ ফিটা বসালেই আপনার কাজ হয়ে যাচ্ছে। আশা করছি এখানে একটু একটু কমপ্লিকেটেড আলাপ করলাম, আমি আরেকবার রিপিট করছি। আপনার টিকিটটা হাফ ইউজ হোক আনইউজড হোক, ডাজ নট ম্যাটার, সিস্টেমের কাছে রিইস্যু মানে রিইস্যু, প্রসেসটা সবসময় সিমিলার। আপনি চেক করবেন কি, যেমন আমি এখানে দেখেছিলাম এটা এটা কিন্তু আনইউজড ফেয়ার, রাইট, আনইউজড টিকিট। আমার এখানে যদি ফেয়ারটা কমে যায়, যেমন @ এটা কিন্তু কি, এটা আনইউজ টিকিট, রাইট। আমি যদি এখানে আমার ফেয়ারটা আমার টিকেটেড ফেয়ারের থেকে লেস হয়ে যায়, তাহলে কিন্তু আমাকে আনইউজ টিকিটের বেলাও ফেয়ার মডিফিকেশন করতে হবে। ঠিক আছে, আবার যদি এটা হাফ লোনও হয়, ফেয়ার যদি কমে যায় মডিফিকেশন করতে হবে। আবার যদি ইউজ টিকিট হয়, মানে হাফ লোন হয়ে গেছে, সেই ক্ষেত্রে ফেয়ারটা যদি বেড়ে যায়, তাহলে আমাকেও কিন্তু সেখানে জাস্ট লাইক নর্মাল টিকিট আমাকে কিছুই মডিফিকেশন করতে হবে না। আশা করছি আমার কথাটা বুঝতে পারছেন। মানে হচ্ছে আমার ফেয়ার কি বেড়ে গেছে, আমাকে কিছু চেঞ্জ করতে হবে, যেমন আমি এখানে কমান্ড গুলা না দিয়ে আমি জাস্ট এক্সপ্লেন করে আছি। যেমন ফেয়ার বেসিস, আমার ফেয়ার বেসিস কি চেঞ্জ হয়েছে, হয়েছে, যা হওয়ার কথা তাই হয়েছে, হ্যাঁ হয়েছে, তাহলে কি চেঞ্জ করব না। ফেয়ার আমার যা হওয়ার কথা তাই কি হয়েছে, হ্যাঁ হয়েছে, তাহলে চেঞ্জ করব না। কিন্তু যদি না চেঞ্জ হয় নাই, আমাকে চেঞ্জ করতে হবে, তাহলে কি আমাকে ফেয়ার বেসিস, ফেয়ার, ইকুইভ্যালেন্ট বিডিটি, এটা কোথা থেকে, এই যে দেখেন টিকেটে যা অ্যাপিয়ার করছে, টিকেটের যে ফেয়ার, মানে আমি রিইস্যু করলে তো এরকম একটা টিকিট আসবে তাই না, সেখানে আমার ফেয়ার কি ঠিকটা আসছে, তাহলে আমি ঠিকটাই না আসলে ঠিকটা করে দিব। প্রসেস আসলে সিমিলার। আমি এটা যাতে আহ, এই জন্যই আমি ফান্ডামেন্টাল ফোকাস করছি কমান্ড না শিখায়, যে আপনার টিকেটটা বোঝা শিখেন, টিকেটটার মধ্যে আমার কি কি সেকশন আছে। কারণ ম্যানুয়াল আপনার কাছে আজীবন থাকবে। আপনার চেঞ্জ করার জন্য ভাই ফেয়ার চেঞ্জ করবো, কমান্ড জানি কি, এই যে ফেয়ার চেঞ্জ করার কমান্ড আপনার এখানে, আপনাকে এন্ডোর্সমেন্ট বক্স দিতে হবে, কি কমান্ড নিজের মধ্যে এখানে কমান্ড দেওয়া আছে দেখে নিতে পারবেন। কিন্তু জানতে হবে আমাকে কি করতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের এই ট্রেনিং এর মূল বিষয়, যে আমাকে জানতে হবে আমাকে কি করতে হবে, টিকিটটা দেখে বুঝতে হবে। এবং এই জন্যই বললাম যারা ফ্রেশ ইউজার তারা আসলে টিকিট ইস্যু করেছে কয়বার, যে টিকিটের অ্যাসপেক্ট গুলো জানবে। এই জন্য যারা এক্সপিরিয়েন্স ছিল তারা হয়তো আমার কথা বুঝে যাচ্ছেন, হ্যাঁ আচ্ছা হ্যাঁ আপনি তো এটাই মিন করতেছেন। হ্যাঁ,
বা না বুঝলেও হিন্ট বুঝে যাচ্ছেন, হ্যাঁ আচ্ছা আচ্ছা এইটাই বুঝাচ্ছে। তো যারা জানেন বা যারা জানেন না, টিকিটটা যদি আপনারা বুঝে ফেলেন তাহলে রিইস্যু বলেন, রিফান্ড বলেন, যাই করেন না কেন, গ্যারিলিও হোক, সিলভার হোক, অ্যামেডিওস হোক, সবকিছুই সেম, টিকিটটা যদি আপনি বুঝে যান। আচ্ছা, আমি লেকচারটা একটু বন্ধ করি, আগায় যাই। তো আমরা এখানে দেখেছিলাম যে আমার ম্যানুয়ালি যেহেতু করছি, এই ক্ষেত্রে আমি ফেয়ারটা লোড করে নিলাম, ঝটপট করবো এবার। এবার আমি এক্সপ্লেনেশনটা কম দেবো যদি সিস্টেমটা কাজ করে আর কি। আচ্ছা, তো আমি ফেয়ার মডিফিকেশন করার জন্য ডিসপ্লে ভিউ ওয়ানে গেলাম। এই ক্ষেত্রে আমি কমান্ডটা জাস্ট সবাইকে একবার দেখাই দিচ্ছি, বুঝাচ্ছি না। আমার ফেয়ারটা কমে গেছে, ফেয়ারটা বাড়াবো, ভিউ। এটা ভাই বোঝানোর কিছু নাই, ফেয়ার এখানে আছে, কমান্ডটা চাইলে আপনি কপি করে নিয়ে আসতে পারেন। আমি ইনফ্যাক্ট সাজেস্ট করি কপি করে আনেন, কমান্ড ভুল হবে না। দেওয়ার পরে ফেয়ার কি ছিল, 451.00। ইকুইভ্যালেন্ট বিডিটি কত আছে, মুখস্থ থাকলে মুখস্থ লিখে নিতে পারলেন। স্ল্যাশ ফেয়ার ক্যালকুলেশন চেঞ্জ করবো। ফেয়ার ক্যালকুলেশন কোনটা, এখান থেকে এখানে, এখান থেকে এন্ডে রাখ পর্যন্ত বসা দিলাম। সিম্পল তিনটা কাজ, যে কারণে আমার ফেয়ারটা আগের মতো হচ্ছিল সেটা চলে আসলো। আচ্ছা, আসার পরে আমি আমার ট্যাক্স ফেলে দিতে হবে। আমি দেখে নিলাম আমার সব মিলে 13টা ট্যাক্স আছে। মডিফিকেশন স্ক্রিনের মধ্যে খুবই সহজ, জাস্ট ক্লিক করে করতে পারি। ম্যানুয়ালি করতে হলে আমাকে ফেলে দিতে হবে কমান্ড গুলা। 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আচ্ছা, এই যে কমান্ডটা দিলাম এটা কেন আমি বারবার দিচ্ছি, বেসিক্যালি এই যে এখানে যে ফেয়ার গুলো আছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 13 নম্বর পর্যন্ত ছিল। যখনই আমি এই ট্যাক্সের কমান্ড দিচ্ছি স্ল্যাশ দিয়ে এন্টার, মানে হচ্ছে 1 নম্বরটা আসলে খালি হবে। 1 নম্বর খালি হলে করলো কি, 2 নম্বরটা 1 নম্বরে নিয়ে আসে। যে ভাই বারবার দিতে হয় কেন, এই কারণে দিতে হয়, এগুলোকে ডিলিট করে ফেলছে। আচ্ছা, আমাদের ছিল $50, চার্লি এক্সেপিটার ইউএসডি 50 বিডিটি, চেক করলাম কত টাকা, 4210। ভিউ ট্যাক্স ওয়ান স্ল্যাশ এক্সেপিটার। সিম্পল, আমার রিইস্যুর বিল্ড আপ করা শেষ। কিভাবে বললাম, কারণ আমার যা যা হবে, আরো তো অনেক কিছু হতে পারতো। যেমন আমি যদি ম্যানুয়ালটা আপনি খেয়াল করেন, এখানে আরো অনেক অনেক কমান্ড আছে, এই চেঞ্জ করো সেই চেঞ্জ করো, লাগলে চেঞ্জ করবো, না হলে করবো না। এই কমান্ড গুলো আপনার থাকলো রেফারেন্সের জন্য। এই কমান্ড যদি আপনি চেঞ্জ করা লাগে করবেন, না হলে করবেন না। ঠিক আছে, করার পরে নেক্সট স্টেপটা কি, ডিটেল স্ল্যাশ, এখানে আছে 10 নম্বর। দেখেন সবকিছু আমি এভাবে করেছি, ট্যাক্স ওয়ান দিয়ে ডিলিট করে দিয়েছি, ট্যাক্স বসায় দিয়েছি, ডিসপ্লে এফডি করেছি, ডিসপ্লে এফডি। ঠিক আছে, ডিটেল স্ল্যাশ, এটা এখানেই ছিল, এফপিএফ, যেটা এর আগে খেয়াল করে বলেছিলাম পিএফসি ইনফরমেশন, এটা আমরা এখানে আবার মেনশন করে দিই। যদি আপনার এটা আসে দিয়ে দিলেন, আবার এফবিএফ দিবেন, এই কাজগুলো একটু তাড়াতাড়ি করলাম। অনেকে বলেন ভাই এটা শিখালেন না কেন, কারণ ভাই আসলে টিকিটটা যদি আপনি বুঝলেন টিকিট থেকে কি কি চেঞ্জ করতে হবে, এগুলো জাস্ট আপনার কাছে কমান্ডটা আপনি দেখে দেখে করতে পারবেন। মূল আসলে বিষয়টা হলো যে আমার নতুন টিকিটটা যে আসবে সেটার মধ্যে ফেসে গেলাম, ফেয়ার ফাইলে গেলাম, ইনফরমেশন আমাকে দেখায় দিচ্ছে কি কি আমাকে আসবে। আমার যা যা হবে ফেয়ার ঠিক করে দিয়েছি, ইকুইভ্যালেন্ট বিডি ঠিক করে দিয়েছি, ফেয়ার ব্রেকডাউনটা যেটা ছিল সেটা আমি ঠিক করে দিয়েছি। তো আরো কিছু লাগলে আমি আবার গিয়ে ঠিক করতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমরা যদি টিকিট ইস্যুর পার্টটা মনে রেখে থাকি,
টিকিটের জন্য কি কি করেছিলাম? ফেয়ার করেছিলাম, ফেয়ার লোড করেছিলাম। এই ক্ষেত্রে আমরা ফেয়ারের মধ্যে একটু মডিফিকেশন করতে হয়েছে, এটাই হলো ডিফারেন্স। এরপরে আমরা টিকিট মডিফায়ার আপডেট, মানে হচ্ছে আমি কমিশন থাকলে কমিশন দিব, আর ফর্ম অফ পেমেন্ট। এটা কেন আপনাদেরকে দেখালাম? বোঝানোর জন্য যে এক্সচেঞ্জটা আসলে কেন করা হচ্ছে। আপনি TME1 আমার এখানে ফেয়ার বাড়েনি, তো আমি জেব্রা 0 আগে দিয়ে নিলাম, কমিশনটা হবে না। আমার এখানে আসবে হচ্ছে TME1 FINV দিলাম টিকিট ইস্যু করার জন্য। এই ক্ষেত্রে দিব EX, আমি একটা টিকিটকে এক্সচেঞ্জ, একটাকে জমা দিয়ে একটা টিকিট নিচ্ছি, দিয়ে আমি এন্টার দিচ্ছি। যারা নতুন আপডেটেড সফটওয়্যারটা ইউজ করেন অনেকে দেখবেন এরকম একটা মেসেজ আসে, অনেকে ঘাবড়ে যান এটা কেন আসলো। আসার কোনো ঘাবড়ানোর কোনো কারণ নাই। এটা আসলে সিম্পলি ওই অটোমেটেড এফএক্স করতে চান নাকি না। এই ক্ষেত্রে আপনি বলতে পারেন হ্যাঁ ভাই আমি তাহলে করে ফেলি। আমার সাজেশন থাকবে নো, এটা করবেন না। কারণটা হচ্ছে আমাদের যেহেতু যদি ডিফারেন্স অফ ফেয়ার না থেকে যদি ফেয়ার কমে যায়, যেটা আমাদের এই বেলায় হয়েছিল, ফেয়ারটা কিন্তু কমে গেছে, লজিক্যালি কিন্তু আমি টাকা ফেরত পাই এয়ারলাইন্স থেকে, এবং সিস্টেম তাই চেষ্টা করবে। হ্যাঁ, তো সেটা না করে আমি সবসময় এই আমরা যেহেতু ম্যানুয়ালি কাজ করছি, চেষ্টা করবো কি আমরা এইটা অলওয়েজ নো দেওয়ার, তাহলে আমাদের এই স্ক্রিনটা চলে আসে। ঠিক আছে, আমি আবার রিপিট করছি। আমি যদি এক্সচেঞ্জে কমান্ড দিই, দিলে আমার এই স্ক্রিনটা আসবে, কিছুই না, ওয়াই এর এখানে ন্যান্সি রেখে এন্টার, স্ক্রিন চলে আসলো। এই ক্ষেত্রে আমি কি করব? এটা খুবই মেকানিক্যাল, এখানে আসলে আপনার এডিট করার কিছু নাই। চেক করতে হবে কি এই যে টিটিএল ভ্যালু যেটা আছে, এটাই শুধুমাত্র একমাত্র চেক করার বিষয় যে এটা এখানে আছে। অনেক সময় চিন্তা আসে ভাই ডিফারেন্স অফ ফেয়ার সিস্টেমে, ফর এক্সাম্পল ধরে নিলাম এখানে 451 না, এখানে তো ফেয়ার কমে গেছিল, ফেয়ার হয়তো বেড়ে হয়তো $600 হয়ে গেছে। তো অনেকে ডেটা থাকে যে ভাই ডিফারেন্স অফ ফেয়ার সিস্টেমে তো আমি কোথাও লিখলাম না, ডিফারেন্স অফ ফেয়ার সিস্টেম কিভাবে নেবে? ডিফারেন্স অফ ফেয়ার সিস্টেম আসলে এখান থেকে নেবে। এখানে নতুন ইকুইভ্যালেন্ট কত, এখানে ইকুইভ্যালেন্ট কত, আগের টিকেট ছিল কত 379, ধরেন এখানে ছিল যদি 50,000 হয়, সে ওই 50,000-এর সাথে ডিফারেন্স অফ ফেয়ারটা সে নিজেই ক্যালকুলেট করে নেবে, আপনাকে চিন্তা করতে হবে না। ঠিক আছে, আশা করছি এটা বুঝতে পারছেন। এটা সবসময় চেক করবো, অনেক সময় এটা আবার আসে না, তো এখানে এসে আপনি লিখে দিতে পারেন আমাকে। এখানে মূল কাজটা কি আছে, জাস্ট বললো যে এখানে INV লিখতে হবে, তাই লিখে দিব, লিখে দিলাম, লাস্টের এখানে এসে এন্টার। এই স্ক্রিনটা আসলো, ম্যানুয়াল কি বলে, জাস্ট গো টু লাস্ট ডট আন্ডার APT1, আসলাম, এন্টার দিলাম, টোটাল এডিশনাল কালেকশন। আমি যে রিইস্যুর মধ্যে এটাই হচ্ছে আমার লাস্ট চেক। অনেক সময় বলেন যে ভাই রিইস্যু ঠিক মতো হয়েছে নাকি, বুঝবো কিভাবে? বুঝার সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট উপায়টা আসলে এখানে, যে আমার যত টাকা এডিশনাল দেওয়ার কথা সেটাকে আমি কালেক্ট করতেছি নাকি না। এখানে আমি দেখতে পেলাম হ্যাঁ ঠিক আছে, আমার ডেট চেঞ্জ ফি যে পরিমাণ ছিল তাই আমি দিয়ে দিয়েছি। যেমন এই ক্ষেত্রে আমি দিয়ে দিব হচ্ছে আমার ঠিকই আসছে, আমার এডিশনাল কালেকশন যা থাকবে তাই আসছে, লিখে দিয়েছে কি কি করতে হবে আপনাকে, ঠিক তাই করবেন। প্রথম লাইনে গিয়ে INVGT দেখতে হবে, INVGT এন্টার, শেষ। এটাই হচ্ছে সিস্টেমে রিইস্যু করার প্রসেস। গত 40 মিনিট হলো আমরা এই ইস্যুটা নিয়ে আলাপ করছি। আশা করছি আপনারা আমার ফ্লোটা বুঝতে পারছেন যে আমরা কোন দিকে আগালাম। আমরা এখানে এরপরের স্টেপটা তো জানি, টিকিটটা ইস্যু দিলেই ইস্যুটা হয়ে যাবে, ইস্যু কমপ্লিট হয়ে গেছে। তো আই থিঙ্ক যা যা করার সবাই ম্যানুয়ালটা একটু দেখবেন, ভিডিওটা পেলে ভিডিওটা আরেকবার দেখবেন। জাস্ট একটা বলি, যারা এখানে যেহেতু অনেক অ্যাডভান্স ইউজাররাও আছে, যে সবসময় কিন্তু এই একটা প্যাসেঞ্জারের, মানে এখানে যদি প্যাসেঞ্জার মনে করেন একটা পিনারে 7 জন 8 জন 9 জন আছে, সবার জন্য আলাদা আলাদা ফেয়ার লোড করার দরকার পড়ে না। এটা এখানে লেখা আছে, আমি ডিটেলসে গেলাম না, পড়ার সময় আমার সাথে কমিউনিকেট করবেন, আমি দেখিয়ে দিই। আমরা আজকে লাস্ট কাজ যেটা করব, টিকিট
রিফান্ড করা সেটা শিখবো। তো রিফান্ড করার প্রসেসটা আসলে খুবই সিম্পল। আমার ফার্স্ট কাজ হবে, আমার এখানে মনে করেন টিকিটটা রিফান্ড হবে, আমি প্রথমে আগে রিফান্ড এটাকে ক্যান্সেল করব। কাস্টমার যাবে না আমাকে বলে দিয়েছে, আমি এটাকে ক্যান্সেল করে দিয়েছি। আচ্ছা, এখন আমি টিকিটটাকে রিফান্ড করব। রিফান্ড করার জন্য কি করতে হবে? টিকিট ইমেজ ওপেন করব, যেটা আমি করে রেখেছি। এই কমান্ডটা দিতে হবে, টমি রজার ন্যান্সি টিকেট নাম্বার। আমি যে কাজটা করছি এটা আসলে সবাই করতে পারেন, ম্যানুয়ালটা ওপেন রেখে ওভাররাইট করে করে কাজ করা। এটা কেন ভালো? কারণ হয় কি, আপনার ফরম্যাটটা আপনাকে মনে রাখতে হচ্ছে না, লিখতে হচ্ছে না। দেখে নিচ্ছি ঠিক আছে নাকি। 235508805702722 বেশি লিখে ফেললাম। তো আপনার তাহলে মনে রাখতে হবে না। এন্টার দিয়ে দিলাম, দিলে আমাদের রিফান্ডের মাস্টার চলে আসবে। সরি, ইগনোর করতে ভুলে গেছিলাম। দিলে মাস্টার চলে আসলো। আমি আমার জাস্ট ইনফরমেশন যা যা হবে, টিকিটটা যদি আনইউজড হয় তার মানে ক্যাশ এমটি ইউজড এর ঘরে 0 দিয়ে দিব। ক্যান্সেলেশন চার্জ, যেটা আমি হয়তো বা ওখানে আগে যে রুলসে দেখেছিলাম ওটা দিতে পারবো। আমরা হয়তো বা ওখানে দেখেছিলাম হয়তো বা ধরে নিই $100 ছিল, বা সে 10,000 টাকা আপনার রিফান্ড চার্জ। 10,000 টাকা যাই হবে তাই লিখে দেবো। ভেরি সিম্পল। লেখার পরে লাস্টের স্ক্রিনে আসবো, আনইউজ ট্যাক্স টু বি রিফান্ডেড চাচ্ছি, আমি ওয়াই দিয়ে চলে যাব। ট্যাক্সের স্ক্রিন আসবে, সব ঠিক আছে। আমি যেটা যেটা এখানে রাখবো সেটা সেটাই ফেরত পাবো। অনেক সময় এটা কেন ইম্পর্টেন্ট, যেমন কথা কথা সৌদি এয়ারলাইন, আপনি সব ট্যাক্স ফেরত পাবেন না, এই থ্রেটে ট্যাক্স থাকে নন রিফান্ডেবল। আমি ধরে নিই এই ক্ষেত্রে আমার 500 টাকার এই ট্যাক্সটা নন রিফান্ডেবল। আমি এটাকে মুছিয়ে দিলাম, ফুল স্টপ দিয়ে দিই। আমি কিন্তু এখান থেকে ব্যাক স্পেস দিয়ে মুছা দিব না, এটা ফর্ম একটা ইনফরমেশন। ফুল স্টপ দিয়ে মুছা দিবেন, দেওয়ার পরে আপনার যা থাকবে দিয়ে আসলে 13 নম্বর পর্যন্ত ইনফরমেশন আসছে, 14 নম্বর ঘরে গিয়ে এন্টার। আপনাকে হিসাব দিয়ে দিবে যে এত টাকা আপনার ইয়া হয়েছে, ক্যাশ ডিউ হয়েছে, আছে, আপনার কি সবকিছু ঠিক আছে। আপনি তখন এখানে হ্যাঁ ঠিক আছে, তখন আপনি এখানে থার্ড স্ক্রিনে ন্যান্সি লিখে এন্টার দিয়ে দিবেন। এই জিনিসটা পুরো আমাদের ম্যানুয়ালে ডিটেলস দেওয়া আছে। ঠিক আছে, এখানে আবার এডিশনাল একটা দেওয়া আছে। অনেক ক্ষেত্রে এখন যেহেতু কোভিড এর কারণে অনেক সময় ক্যান্সেলেশন হচ্ছে, অনেক সময় রিমার্ক পাস করতে হচ্ছে। এক্ষেত্রে আমি ন্যান্সি না দিয়ে ইয়াঙ্কি দিব। ইয়াঙ্কি দিলে আমি রিমার্ক সেকশন থাকতে পারি, আমি থাকতে পারি যে ক্যান্সেলেশন, চাইলে এখানে লিখতে পারি সব জিনিস। ঠিক আছে, তো এটা লিখে আমি লাস্ট স্ক্রিনে আমি ন্যান্সি লিখে এন্টার দিয়ে দিলে আমার টিকিটটা রিফান্ড হয়ে যেত। তো আসলে রিইস্যু রিফান্ড শেখাটা যারা একদমই বেসিক, জন্য একটু ডিফিকাল্ট। যেমন শুরু করেছিল 50 জন 55 জন, আমরা এখন কমতে কমতে 46 জন মানুষ চলে এসেছি। এটাই খুবই স্বাভাবিক, আসলে একটু বোঝানো একটু ডিফিকাল্ট। বাট আসলে এটাতে ডিসঅ্যাডভান্টেজ হওয়ার কিছুই না, এটা আপনারা করতে করতে শিখে যাবেন আশা করছি, কারণ এটা খুবই কমপ্লিকেটেড কোনো কিছুই না। অনেকে আসলে ধরে নেয় রিইস্যু করা রিফান্ড করা অনেক ডিফিকাল্ট, অনেক ডিফিকাল্ট। ইট ইজ নট। যেটা বলছি, টিকিটটা যদি আপনি বোঝেন, বাকি পুরো প্রসেসটাই আপনার জন্য যাই করেন না কেন খুবই সিম্পল। সো আই থিঙ্ক আজকের আমাদের ট্রেনিংটা এখানেই শেষ। সবাইকে অনেক ধন্যবাদ। মোটামুটি আমরা 1 ঘন্টা 44 মিনিট আমরা একসঙ্গে আছি। সবাইকে অনেক ধন্যবাদ। আপনি সবাই ম্যানুয়ালটা রেখে দিবেন সবার কাছে। আমাদের কন্ট্যাক্ট নাম্বার গুলো আছে গুগল ফর্মটা প্লিজ সবার আরেকবার কাছে, দিবেন। আশা করছি। গুগল সরি ভাইয়া, ফর্মটা পাচ্ছি না, গুগল ফর্মটা পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, রিজভি ভাই যদি থাকেন, আচ্ছা না হলে আমি দিয়ে দিচ্ছি, নো প্রবলেম। কি বলবো আমি ভাই? অলরেডি, আপনি পেয়েছি, কাইন্ডলি জি একটু পেয়েছি, মেসেঞ্জারটা চেক করবেন, ওখানে গুগল ফর্মটা দিয়ে দিয়েছি আমি আবার। জি পেয়েছি, থ্যাঙ্কস। আচ্ছা, তো কাইন্ডলি একটু চেক সবাই করবেন। ওখানে রাখলে সবার কাছে ভিডিও রেকর্ডিংটা চলে যাবে, তাহলে বুঝতে পারবেন। তার থেকে বড় আমি মনে করি আসলে ম্যানুয়ালটা রাখা।
ওয়েবসাইটে যেহেতু থাকাতে আর সবচেয়ে লাভ হলো যে আপডেট ম্যানুয়ালটা আপনি ওয়েবসাইটে গেলে অনলাইনে পড়তে পারবেন। তো আপনার জন্য সবচেয়ে ভালো যেখানে আপনি নিজে ডাউনলোড করে রেখে দিলেন কোন এটা হয়তো পুরোনো কমান্ড আছে, নতুন কমান্ড আপডেট নতুন প্রসেস লেখা আছে যেটা আপনি ইউজ করতে পারলেন না যদি আপনি নতুন ম্যানুয়ালটা না জানেন। তো ওয়েবসাইটে গিয়ে লিঙ্কটা আপনি ম্যানুয়ালটা পড়তে পারবেন, গুড একটা হ্যাবিট, যেহেতু আপনার সুবিধা হয়। আসলে এই জিনিসটা খুবই ডিফিকাল্ট, মানে ইন দ্য সেন্স ডিফিকাল্ট ইন সেন্স যে একদিনে বোঝাটা খুবই ডিফিকাল্ট। যারা একদম ফ্রেশার আছেন তাদের মাথার হয়তো 36,000 ফিট উপর দিয়ে প্লেনের মতো করেই আমাদের আজকের লেকচার চলে গেছে। আবার অনেকে যারা এক্সপিরিয়েন্স ছিলেন তারা বা ভুলে গেছেন এই করোনার মধ্যে, সবার একটু জিনিসটা মনে এসছে, এটা একটা রিফ্রেশার হলো, প্রসেসটা শিখে ফেললেন। বাট কোয়েশ্চেন থাকবেই, আমার সাজেশন থাকবে আপনারা ট্রাই করবেন। অনেক সময় থাকে যে ভাই আমি তো হায় হায় ভয় পাচ্ছি না, ম্যানুয়ালটা দেখে নিজে আগে ট্রাই করবেন কতটুকু আপনি নিজে বুঝেছেন, কারণ আপনি যত বেশি ঘাটাবেন আপনার এখানে আপনি নিজের কনসেপ্টে আপনার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, কারণ আপনি ঘাটালে, কারণ এমন হতে পারে ভাই আপনি আমার সাথে ফোনে আমি অ্যান্সার করছি, আপনি কোনো এক সময় আমাকে পাচ্ছেন না, তো তখন আপনি করতে গেলে লস হয়ে যাবে। হ্যাঁ, রাত্রের বেলা 2টার সময় রিইস্যু করতে হবে, কি করবেন? আপনার যদি অভ্যাস থাকে ম্যানুয়ালটা পড়া, আপনার অভ্যাস থাকে নিজেকে ট্রাই করা, মেজরিটি ক্ষেত্রে আপনি কারেক্টই হবেন। ঠিক আছে, 2-4 বার হয়তো বেশি সেদিক হতে পারে। একজন লিখেছেন যে ভাই 40,000 ফিট উপর দিয়ে গেছে, মাথার উপর দিয়ে চলে গেছে, অবশ্যই তাই হবে, নো প্রবলেম ভাইয়া। আপনারা ওই জন্যই ম্যানুয়ালটা আমাদের থাকা, আমাদের ভিডিওটা দেখা, এবং যেটা বারবার বলছি ট্রাই করা। যখনই আসে, অনেকে আসলে আমরা হয়তো এখানে অনেকে ইয়াং ইউজার আছি, আহ, সবাই চেষ্টা করবো কি অফিসে ইস্যু আসলে নিজেই চেষ্টা করা, সিনিয়র একজনকে না দিয়ে দিয়ে নিজে প্রথমে চেষ্টা করা। আমরা বেসিকের ভিডিওটা ইনফ্যাক্ট আমরা আজকে ভিডিওটা আমরা এডিট করছিলাম, ভিডিওটা আজকে পোস্ট করবো আমরা বেসিকেরটা। অ্যাডভান্সেরটা হয়তো বা আমরা মেলে পেয়ে যাবেন আগে আগে, অ্যাডভান্সেরটা আমাদের ফেসবুক পেজে আমরা আপলোড করে দিব হয়তো বা 1-2 দিন বা 1 সপ্তাহের মধ্যে। তো সবার জন্য খুবই উপকৃত হবে। পিডিএফটা ভাই মেইল করার দরকার নাই, আপনি ওয়েবসাইটে গেলে আপনি নামিয়ে নিতে পারছেন, কষ্ট করে আপনার মেইল করতে করতে আপনি নিজে নামিয়ে নিতে পারছেন বা অনলাইনে পড়তে পারছেন। তো আই থিঙ্ক সবাইকে অনেক ধন্যবাদ, সবাই অনেক সময় দিয়েছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোয়েরি থাকলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার গুলো আমাদের ওয়েবসাইট, আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারবেন। আম, আজকের মতো এখানে নামাজের টাইম চলে যাচ্ছে। আচ্ছা, আর লাস্ট একটা কোশ্চেন ছিল, হ্যাঁ লাস্ট একটা কোশ্চেন ছিল, আচ্ছা আইটা না থাকলে কি রিফান্ড করা যায়? না ভাইয়া, এটা না থাকলে রিফান্ড আপনি ইস্যু করতে পারবেন না, রিফান্ড তো পরের বিষয়। সেটাই সেটাই। একজন বলছে ভাই কাস্টমার সার্ভিস ফোন ধরছে না, ভাই আপনি ওই অফিসের নাম্বারে ট্রাই করছেন। অফিসের নাম্বার না, আমাদের মাঝখানে আমরা মোবাইল নাম্বারগুলো দিয়েছিলাম, কারণ অফিস তো বন্ধ আছে। তো অফিসের নাম্বার না করে মোবাইল নাম্বার ট্রাই করেন, কারণ টিএনটি তো আমরা অ্যাক্টিভ না, মানে অফিস না থাকলে কিভাবে কাজ করবো। যাই হোক, সবাইকে অশেষ ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নামাজের টাইম পার হয়ে যাচ্ছে, আমার কথা বাড়ালাম না, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।